ইকোনমিক্যাল সমস্যাটা আমাকে খুব ভোগাইছে আর কি। সেটা হলো আমি তো হোস্টেলে থাকতাম, আমার হোস্টেল খরচ প্লাস কলেজের বেতন এই সব মিলে 2400 টাকা লাগতো আর কি। এমনকি আমি যে 2 বছর এখানে পড়েছি, আমি 2 বছরে আমি কখনো বিকেলে কখনো নাস্তা করতে পারিনি। আমি মানে গার্মেন্টসে ঘুরছি আর কি চাকরির জন্য, গার্মেন্টসে অনেক অনেক জায়গায় ঘুরছি। আমার মনে পড়লে সত্যি এখন খুব খারাপ লাগে ওই দিনগুলোর কথা মনে পড়লে। এবং আলহামদুলিল্লাহ আমি দাখিল পরীক্ষা, যেটা এসএসসি বলি আমরা, এই এসএসসি পরীক্ষাতে আলহামদুলিল্লাহ আমার থানাতে আমি একদম টপ লেভেলে ছিলাম আর কি। টপ মানে টপ যারা ছিল 2-3 জন তাদের মধ্যে আমি ছিলাম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার মনে পড়ে, বলছে যে শেষ জামানার লোক সবচেয়ে বেশি লাভবান হবে হলো আপনার এই ছাগল পালন করে, স্পেসিফিক্যালি বলছে ছাগল পালন করে। এই এত দূর আসার পিছনে আমার ওয়াইফের অবদান সবচেয়ে বেশি আমি মনে করি। ভূমিকাটা এটা বলে শেষ করা যাবে না, এত বেশি ভূমিকা ওর আছে এখানে। জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমি কেন ছাগলের ফার্ম দেওয়া হয়েছে, এবং ফ্যামিলি থেকে একটা ফ্যামিলির যে ক্রাইসিস আমি পড়েছিলাম, আমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি সবকিছু মিলে আর কি, এই সবকিছু টেকেল দিত। গরু ফার্ম সাস্টেনেবল না, কখনোই না, আর এটা সবার জন্য না। কিন্তু গরুতে যে পরিমাণ ম্যান ফোর্স, ইকোনমিক্যাল সাপোর্ট এগুলো লাগে, ছাগলের ক্ষেত্রে কিন্তু সেটা লাগে না। কিন্তু ভাই আমরা আগে একটা টাইমে দেখতাম যে মানে দেশি ছাগলের চাহিদা অনেক বেশি ছিল এবং দেশি ছাগল দিয়ে সবাই মোটামুটি ফার্মগুলো তৈরি করতো। আপনার মাথায় কেন এই আইডিয়া আসছে যে দেশি ছাগলের বাইরে আমাকে একটু এইভাবে চিন্তা করা লাগবে? আপনার যদি দেখা গেল যে একটা ছাগল আপনি 15 মাস পালন করছেন, ওর মাংস পাবেন কত 12-14 কেজি, কিন্তু সেখানে আমরা 15 মাস পালন করে আমাদেরই খাসি যেগুলো আমরা বিক্রি করি 70 থেকে 80 কেজি। মাশাআল্লাহ, অনেক বেশি। 70 থেকে 80 কেজি, প্রায় 2 মণ। অনেক টাকা স্যালারি দিল তো ইনশাল্লাহ আমি মানে যাবো না আর কি এখানে, কারণ এটা তো অনেক বেটার আমার জন্য। এখানে আপনার ইকোনমিক্যাল সাপোর্ট এবং মেন্টাল পিচমেন্ট যেটা আর কি, অবশ্যই এই যে দুইটা জিনিস এখানে আছে। স্থানীয় মার্কেটে খাসির মাংস আপনার 1200+ টাকা কেজি বিক্রি হয়, তাও আবার ওগুলা খাসি না, ওগুলো হলো ওনারা ওই বিভিন্ন ফিমেল ছাগলগুলো কিনে নিয়ে আসে যেগুলো রিজেক্ট, ওগুলো 1200 টাকা প্লাস বিক্রি করে। ঢাকা শহরে যেগুলো 80,000 বা 90,000 70,000 বিক্রি হয়, আমাদের এখানে সেগুলো 25,000 30,000 পাওয়া যায়। আপনার অনেকে আছে থাকে বিদেশ খামার করে দেশে, একদম সব নষ্ট হয়ে যাবে, কিন্তু ওনারাই আপনার হলো সে 40-50-60টা ছাগল কিনে নিয়ে আসছে একসাথে, আনার পরে এক একদিন 20টা-25টা করে আপনার 15টা 20টা 24টা মরছে একদিনেই, এমন রেকর্ড আছে ওনাদের। আমার কাছে একটা জিনিস মনে হয় কি ভাইয়া, যে যেই কোনো খামার বা যে কোনো কাজে আসার আগে অ্যাটলিস্ট আরো কয়েকটা ভিজিট করা উচিত। যদি সে যদি একটা খামার দিতে চায় তাহলে 10-12টা খামার ভিজিট করে তারপর একটা সিদ্ধান্ত আসা উচিত। অ্যাকচুয়ালি এই সেক্টরে, কৃষি সেক্টরে যারা যুক্ত হচ্ছে, এটা দুটা কারণে আমার কাছে মনে হয়। একটা এই এগ্রো বিজনেসটা আপনার আগে ছিল হলো আপনার মানে অশিক্ষিত বলবো না, আপনার যারা জানে না তাদের হাতে ছিল। এটা কিন্তু এখনো তাদের হাতে নেই, এটা কিন্তু বাউন্ডারি ক্রস করে ফেলেছে, এটা এখন শিক্ষিতদের হাতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ছাগলের বিজনেস কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। ছাগলের বিজনেস আপনি একটু আগে অফ ক্যামেরায় বলতেছিলেন যে গরুর চাইতে বিজনেসটা ভালো হয় কেন? আসলে মানে গরুর বিজনেস আমরা তো দেখি যে আমরা প্রতি মানে বছরে আমরা যা খাওয়া দাওয়া করি ম্যাক্সিমাম গরুর মাংস খেয়ে থাকি, তাহলে ছাগলের বিজনেসটা ভালো হওয়ার কারণ কি? এখানে বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্টের একটা মানে এখানে বিষয় রয়েছে, সেটা হলো আপনি গরুতে আপনার হিউজ ইনভেস্ট করে যে রিটার্নটা আসে, ছাগলে আসলে এটা লাগে না। অতি অল্প ইনভেস্টে রিটার্নটা বেশি, আচ্ছা এই জন্য এটাকে বেটার ভাবা হয় আর কি। আচ্ছা, মানে বিষয়টা হলো যে গরুর পিছনে আমাদের ইনভেস্ট করা লাগে বেশি, খরচ বেশি হয়, পরিশ্রম বেশি, সবকিছুই বেশি। ছাগলকে আমরা যে কোনো কিছু খাওয়াতে পারি, যে কোনো ভাবে করলে ভালো একটা রেজাল্ট আসে ওর কাছ থেকে। আচ্ছা ভাইয়া, ফাতেমা মাল্টি এগ্রো যাত্রাটা কবে থেকে শুরু? এটা 2018 সালের 2018 সাল থেকে শুরু। এর পিছনে এর আগে থেকে কি কখনো চিন্তা হয়েছিল যে আসলে এগ্রো নিয়ে? আমি মূলত হলো এটা চিন্তাটা বা এটা শুরুটা অনেক আগে, অনেক আগে বলতে 2005-6 সাল, তখন এরকম একটা সময় আর কি। তখন আমি বেশ ছোট ছিলাম। আমি আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি কিছু ছাগল পালবো। তো বাজার থেকে আমি 2টি কিনে নিয়ে আসছিলাম, কিন্তু পরবর্তীতে যাই হোক পড়াশোনায় অতিমাত্রা ঢুকে যাওয়ার কারণে ওগুলো বিক্রি করে দিয়েছিলাম। পরবর্তী যখন পড়াশোনাটা একটু শেষ হয়ে আসলো, তখন আমি হলো আবার শুরু করছি। পড়াশোনা বলতে গেলে কি ইন্টার নাকি ইউনিভার্সিটি লাইফ কোনটা? না, এটা হলো আপনার একদম এসএসসি। হ্যাঁ, এসএসসি। মানে আপনার এসএসসি লাইফ থেকে আপনি ছাগলের দিয়ে যাওয়া শুরু করছেন? এসএসসি লাইফ থেকে মূলত শুরু, বাট তখন স্টপ করে দিয়েছিলাম পড়াশোনার জন্য। বাট এরপরে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করার পরে আবার শুরু করছেন? আবার শুরু করেছি। এর মাঝখানে কখনো মনে হয় না যে আরেকবার শুরু করা উচিত? হ্যাঁ, অবশ্যই অনেকবার মনে হয়েছে। আচ্ছা, এইটা এখন কথা হলো যে মানে সবাই কম বেশি এগ্রো বিজনেস আসে, কেউ শখের বসে,
কারো বা অনেক সময় নিডের প্রয়োজন হয়, আপনি কোনটার কারণে আসছেন? এটা অ্যাকচুয়ালি দ্যাট ইজ আ প্যাশন। আমার ক্ষেত্রে যেটা কাজ করছে এটা আমার একটা প্যাশন ছিল ছোটবেলা থেকে। আচ্ছা। হ্যাঁ, এখন এই প্যাশনটা অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন লালন করেছি মনের ভেতরে। এজন্য এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে আরকি, ওখান থেকেই হওয়া আরকি, এটা একটা বিষয়। আপনার বাবা কেউ কি এই পেশার সাথে যুক্ত ছিল? না, কেউ না ছিল। আমার গোষ্ঠীর কেউ ছিল না। কিন্তু আপনি আমি ১ম। মানে ছাগলকে কেন পছন্দ করার কারণ? এটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই যে একটু আগে যেটা বললাম যে গরুতে অ্যাকচুয়ালি হিউজ ইনভেস্টমেন্ট এবং ম্যানেজমেন্ট অনেক ডিফিকাল্ট। ওকে যে পরিমাণ যত্ন প্লাস প্রতিদিন গোছল খাবার দেওয়া, একটা হিউজ একটা ম্যানেজমেন্টের দরকার। কিন্তু ছাগলের ক্ষেত্রে এত ম্যানেজমেন্ট লাগে না, মানে গরুর মতো না আরকি, লাগে। কিন্তু গরুতে যে পরিমাণ ম্যান ফোর্স, ইকোনমিক্যাল সাপোর্ট এগুলো লাগে, ছাগলের ক্ষেত্রে কিন্তু সেটা লাগে না। কিন্তু ওর থেকে রিটার্ন বেশি, কম্পারেটিভলি রিটার্ন বেশি। ইউনিট হিসেবে যদি আমরা চিন্তা করি, ওটার গরু থেকে ছাগলের রিটার্নটা আমার কাছে মনে হয় বেশি আরকি। মানে আপনি কি সবকিছু হিসাব করে তারপরে এই জার্নিটা আসছেন? অবশ্যই। আমার তো মূলত গরু করার ইচ্ছা ছিল আরকি। আচ্ছা। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে না, আসলে বিষয়টা তো এরকম, তখন আলটিমেটলি আমি ছাগলের দিকে একটু ঝুঁকছি আরকি। তাহলে আপনার কথা অনুযায়ী যারা গরুর ফার্ম দিচ্ছে তারা কি কম রিটার্ন পাচ্ছে, এরকম কি বিষয়টা? না, রিটার্ন কম পাচ্ছে তা না। কিন্তু এখানে রিস্ক অনেক বেশি। আমার যদি একটা ছাগল ধরেন মারা যায়, আমার কত ধরেন যদি একটা খাসি হয় বা যেটা আমরা মেল বলি যেটাকে, আমার লস হবে ধরেন ৩০-৩৫ অ্যারাউন্ড। হ্যাঁ। কিন্তু একটা গরু যদি মারা যায়, যে কুরবানির জন্য ফ্যাটেনিং যেটা করা, ওর কিন্তু ২-৩ লাখ শেষ। আসলে এটা একটা বিষয়। অনেক বড় একটা বড় ফ্যাক্ট। ভাই একদম শুরু থেকে জানতে চাচ্ছি। একদম শুরু থেকে আপনার কলেজ লাইফ থেকে কিরকম ছিল জার্নি? ছোটবেলাটা কিরকম কাটছে? আমার ছোটবেলা বলতে আমি পড়াশোনা দিয়ে মূলত শুরু করি। আমি পড়াশোনায় মোটেও ভালো ছিলাম না। আচ্ছা। কখনোই ভালো ছিলাম না। হ্যাঁ। ক্লাস 6 পর্যন্ত স্কুলে গিয়েছি। তারপরে আর স্কুলে ওইভাবে এনরোলমেন্ট ছিল, বাট ওইভাবে যাওয়া হয়নি আরকি। আচ্ছা। মানে নামটা ছিল কিন্তু আমি আর কখনো স্কুলে যাইনি। এভাবে আপনার প্রায় ৩-৪ বছর কেটে গেছে, স্কুলে আর ওইভাবে যাওয়া হয় নাই। আচ্ছা। এর পরবর্তীতে আমার বড় বোন, ওনার বিয়ে, আমার চাচাতো বোন, ওনার বিয়ে হয়েছে মেবি ২০০৪ এ, ৩ অথবা ৪ এ। তো আমার দুলাভাই যখন আসলো, দেখে যে আমি শুধু ঘুরি, সারাদিন খেলাধুলা করি। তখন আমার ২টা ছাগল ছিল, আমি পালি তখন ২টা ছাগল। তো উনি বলল যে তুমি এগুলো বাদ দিয়ে আপাতত পড়াশোনা করো, আচ্ছা। এগুলো পরও করা যাবে আরকি। তো উনার একদম পার্সোনাল উদ্যোগে আমাকে উনি ক্লাস 9 এ ভর্তি করে দিয়েছে, তো মাদ্রাসায় নিয়ে। একদম ডিফিকাল্ট একটা ডিসিপ্লিন আমাকে, কারণ আমি তো অ্যাকচুয়ালি আরবি জানতাম না। এমনকি আমি আরবি তখন রিডিংও পড়তে পারি না। আচ্ছা। তখন আমাকে ভর্তি করে দেওয়া হয়েছে ক্লাস 9 এ। এরপরে তো আমার জন্য অ্যাকচুয়ালি খুব কঠিন ছিল, কারণ আমি তখন ইংলিশ রিডিংও পড়তে পারতাম না। এমনকি আমি যে কারো কাছে প্রাইভেট পড়তে যাব, ওইটাও আমি পারি না, কারণ আমার তো অ্যাকচুয়ালি কোনো বেসিকই ছিল না। আচ্ছা। একজন মানুষের কাছে যাব, তাকে গিয়ে যদি আমি বলি যে এরপরে কি হয়, আমার এটা একটা লজ্জার ব্যাপার। তো সেজন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে পড়াশোনার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমি দাখিল পরীক্ষা, যেটা এসএসসি বলি আমরা, এই এসএসসি পরীক্ষাতে আলহামদুলিল্লাহ আমার থানাতে আমি একদম টপ লেভেলে ছিলাম আরকি। মানে টপ যারা ছিল 2-3 জন, তাদের মধ্যে আমি ছিলাম। হ্যাঁ, আপনি তো তামিল মিলাদ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। টপ একটা ভার্সিটি, সরি টপ একটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে গেলে। তারপরে এরপরে হলো আপনার ২০০৯ সালে ভর্তি হলাম তামিল মিলাত মাদ্রাসাতে। ওইখানেও আপনার ভর্তিটা খুব ডিফিকাল্ট ছিল, পরীক্ষা দিয়ে চান্স পেতে হতো। এবং আমরা যে সময় এ প্লাস পেয়েছি ২০০৭ এ, তখন কিন্তু সারা বাংলাদেশে মেবি এ প্লাস অনেক কম ছিল, একদম হাতে গোনা, একদম অনেক কম। এখন তো ১.৫ লাখ ২ লাখ, আর হ্যাঁ ৩ লাখের মতো এরকম হয়ে যায়। কিন্তু আমাদের সময় ১,০০০ ছিল আরকি, খুব কম। তো আমি যখন তামিল মিলাতে ভর্তি হতে গেলাম, ভর্তি পরীক্ষা দিয়ে যখন ৩৬০ জন স্টুডেন্ট ছিল আমাদের, ৩৬০ জন এ প্লাস ছিল। আর তখন সারা বাংলাদেশে ২-৩টা স্কুল, মানে কলেজে ভর্তি পরীক্ষা হতো, নটরডেম, তারপরে আপনার মেবি রাজুক, আর হলো যে আমাদেরটা। এই 3টাতে ভর্তি পরীক্ষা হতো, কলেজে ভর্তি পরীক্ষা, আর কোনোটাতে ভর্তি পরীক্ষা দিতে হতো না, সব মানে মার্কের উপরে। হ্যাঁ, মার্কের উপরে নিয়ে ওরা বা গেলে ওরা মানে একটু রেজাল্ট ভালো দেখলে ভর্তি করে নিত আর কি। তো যাই হোক, ওখানে হয়েছে আলহামদুলিল্লাহ, তারপর ওখান থেকে পড়াশোনা করেছি। কিন্তু একটা সমস্যা মাঝখানে রাইজ করছে, সেটা হলো ইকোনমিক্যাল সমস্যাটা আমাকে খুব ভোগাইছে আর কি। সেটা হলো আমি তো হোস্টেলে থাকতাম, আমার হোস্টেল খরচ প্লাস স্কুল কলেজের বেতন, এই সব মিলে ২৪০০ টাকা লাগতো আর কি। মানে থাকা খাওয়া প্লাস ২৪০০ টাকা লাগতো। হ্যাঁ, ২৪০০ টাকা অনেক, ২৪০০ টাকা অনেক, ২০০৯ সালের কথা। কিন্তু আমাকে বাসা থেকে দেওয়া হতো ২৬০০ টাকায়। আর এই ২০০ টাকার মধ্যে আমাকে মানে বাসায় যাওয়া আসা, খাতা কলম বই যা লাগে আমাকে এই ২০০ টাকার মধ্যে করতে হয়েছে। এমনকি আমি যে 2 বছর এখানে পড়েছি, আমি 2 বছরে
আমি কখনো বিকেলে কখনো নাস্তা করতে পারিনি। বিশাল ব্যাপার। টাকার মূলত টাকার জন্য আর কি, বলতে আসলে লজ্জার কোনো না, বিষয় না। অবশ্যই না। হ্যাঁ আপনি স্ট্রাগল করেই আজ হ্যাঁ এখানে এই স্ট্রাগল করে পর্যন্ত এই জায়গায় এখানে চলে এসেছি। আসছেন। তো আমার দুলাভাই আমাকে বলতো, ওই যার কথা বললাম একটু আগে, যে আমি তো একদম মানে একবার বাসায় চলে যেতে চেয়েছিলাম যে আমি আর এখানে থাকা সম্ভব না। আচ্ছা। পরে উনি বলেছিল যে আজকে হয়তো বা সম্ভব না তোমার কাছে নাস্তা করে, কিন্তু একটা সময় আসবে তখন সম্ভব হবে আর কি। তো সেটা সত্যি হয়েছে আর কি। অবশ্যই, অবশ্যই। আমার মনে পড়লে সত্যি এখন খুব খারাপ লাগে। ওই হ্যাঁ, দিনগুলোর কথা মনে অবশ্যই। পড়লে। খুব স্বাভাবিক বিষয়। তারপরে ভাই এরপরে জার্নিটা কেমন ছিল? তারপরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম। ঢাকাতেও আমার হয়েছিল, ঢাকা জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। ৪ টাতে ভর্তি পরীক্ষা দিয়েছি, মাশাআল্লাহ ৪ টাতেই আমার চান্স হয়েছে আরকি। ওকে। তো তারপরে যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার বাসার একদম কাছে, এজন্য আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করছি, অনার্স এবং মাস্টার্স। বিশাল ব্যাপার। হ্যাঁ। আপনি এখনো কান্না করতেছেন। মানে আপনি আপনার জার্নির কথা মনে করে না, আসলে এই এখানে কষ্টের জার্নিগুলো না হ্যাঁ, থাকলে কিন্তু সফল হওয়া যায় না। এটা স্বাভাবিক বিষয়। এখানে আরেকটা কথা আমার মানে খুব বলতে মন চাচ্ছে আরকি, সেটা হলো আমি যখন পড়াশোনা করিনি, ওই যে মাঝখানে 4 বছর একটা গ্যাপ ছিল। আমি মানুষের মানে গার্মেন্টসে ঘুরছি আরকি চাকরির জন্য। গার্মেন্টসে অনেক জায়গায় ঘুরছি। তো ওনারা এমনকি আমার চাকরি প্রায় হয়েই গিয়েছিল। আমি যখন ভর্তি হলাম লাস্ট ক্লাস 9 এ, তো তার 7 দিন পরে আমার মানে ওই একটা গার্মেন্টসে চাকরি হওয়ার কথা ছিল আরকি। উনারা বলছে যে, "ঠিক আছে আপনি আসেন, 7 দিন পরে আপনার হবে আরকি।" তো আমি যদি সেই দিন ওইখানে ঢুকে যেতাম, তাহলে হয়তোবা আমার পড়াশোনাটা আর হতো না আরকি। তাহলে এই জায়গায় আসা হলো না। আসা হতো না। হ্যাঁ। তাহলে আপনার লাইফের টার্নিং পয়েন্টটা ওই ক্লাস 9 এ আপনার দুলাভাই ওখানে নিয়ে হ্যাঁ, ভর্তি এটা করানোটা আমার অনেক জীবনের বড়। সবচেয়ে টার্নিং। অবশ্যই। এরপরে ভার্সিটি লাইফে কি কখনো মনে হয়েছিল যে ফার্ম দেওয়ার কথা, বা ওই টাইমে কি কখনো চিন্তা আসছিল এরকম কিছু? পড়াশোনা যখন কন্টিনিউ হচ্ছিল আরকি, তখন ইচ্ছা তো অবশ্যই একটা সময় ছিল যে না জব করব। কিন্তু পাশাপাশি এটাও ইচ্ছা ছিল যে এগ্রো সেক্টর নিয়ে একটা কাজ করার একটা ইচ্ছা ছিল আরকি। কারণ প্যাশনটা কিন্তু অনেক আগে থেকে ছিল, আমি বলেছি। আপনার হলো ওই এজন্য পাশাপাশি ইচ্ছা ছিল যে না একটা পাশাপাশি করব। কিন্তু এখন যেমন এককভাবেই বলতে গেলে করি, এরকম ছিল না। বাট ইচ্ছা ছিল যে না চাকরিও করব, পাশাপাশি একটা এগ্রো সেক্টর নিয়ে কাজ করব আরকি। খুব স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এটা। আপনাকে দেখে আমি নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছি। কারণ আমার কিছু স্মৃতিও মনে পড়ে যে স্ট্রাগল এর কথা। বিশেষ করে আপনার আসলে লাইফে সবাই যখন তার স্ট্রাগল এর কথা চিন্তা করে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আপনাকে দেখে আমার নিজের কথাও অনেক সময় মনে পড়তেছে এখন। আ আ আপনার কাছে এখন কি মনে হয় যে এই স্ট্রাগলটা ছিল বলে আজকে এই অবস্থা আপনার? অবশ্যই। স্ট্রাগল না থাকলে তো কিছু হয় না জীবনে। হুম, আমি যতজন মনীষীকে জানি বা চিনি বা যাদেরকে আমি চিনি, আমার কাছে যারা আমার সংস্পর্শে যারা আছে, অনেক বড় লোক আছে। প্রত্যেকেরই লাইফে স্ট্রাগল আছে আরকি। অবশ্যই, স্ট্রাগল ছাড়া অ্যাকচুয়ালি কিছু হয় না। অবশ্যই। এটাই স্বাভাবিক আরকি। খুব স্বাভাবিক বিষয়। হুম। হ্যাঁ, তারপরে হলো যে আপনার ২০১৮ সাল থেকে কিভাবে কি শুরু করা? একদম 0 থেকে কিভাবে মনে হলো যে না আমি এই জায়গায় শুরু করা উচিত, এই জায়গায় আমার ফার্মটা দেওয়া উচিত, আমি গ্রামের দিকে চলে যাওয়া উচিত। কেন মনে হয়েছিল ভাই? আমার পড়াশোনাটা যখন শেষ হলো, হুম, তখন মাথার মধ্যে ২ টা জিনিস কাজ করতেছিল যে একটা চাকরি লাগবে এবং আমি একটা এগ্রো সেক্টর নিয়ে আবার কাজ করব। এটা ২ টা। কিন্তু যত দিন যেতে থাকলো আমার কাছে আমি বেশি আপনার হলো অতিমাত্রা ঝুঁকে গেলাম হলো এগ্রোর দিকে। সেজন্য মূলত আমার আর চাকরির পরীক্ষাও দেওয়া হয়নি। আচ্ছা। আমি জাস্ট ২ টা বিসিএস দিয়েছিলাম, কিন্তু পড়াশোনা না করলে যেটা হয়, তো অবশ্যই। হবে না, পড়াশোনা করতে হয় প্রচুর। মাথার মধ্যে আপনার শুধু ব্যবসাই হ্যাঁ, ঘুরতেছিল। ব্যবসা এবং আরেকটা বিষয় বলার, সেটা হলো আমি সেই সময় অতিমাত্রা টিউশনিতে ব্যস্ত ছিলাম আরকি। অতিমাত্রা, একদম অতিমাত্রায়। এখনো আছি অতিমাত্রায়। সেজন্য পড়াশোনার টাইমটাই অ্যাকচুয়ালি আমার আর হয়ে ওঠে না। ওইভাবে হয়ে ওঠে নাই। যাই হোক, তো পরে মনে হলো যে না আমি ওদিকে যাওয়ার আমার আর কোনো ইচ্ছাই নাই। কারণ জীবনে যেটা সবচেয়ে বেশি ভুগেছি সেটা হলো ফিন্যান্সিয়াল যে ক্রাইসিস যেটা আরকি। অবশ্যই। তখন এরই মধ্যে আমার যখন অনার্স মাস্টার্স শেষ হয়ে গেল, তখন ফিন্যান্সিয়াল যে প্রবলেমগুলা এগুলো আমার আর ছিল না মূলত আরকি। তখন মাশাআল্লাহ আমি তখন থেকেই মাশাআল্লাহ মানে অনেক মানে বেশ ভালো ইনকাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ছিল। এজন্য চাকরির যে একটা ক্ষুধা, হুম, ওই জিনিসটা আমার আর হয় নাই। ওটা ছিলই না। আচ্ছা, আচ্ছা। আজও পর্যন্ত না, এখনো নাই। তো এইজন্য আমি মানে ভাবছি যে না টাকার প্রয়োজনটা তো আলহামদুলিল্লাহ মিট আপ। হুম, তো তাহলে এবার কৃষি নিয়ে দেখা যাক অবশ্যই। কি হয়। হুম, এরপরে আমি হঠাৎ করে একদিন আ মনে হলো যে না ঠিক আছে তাহলে ৩-৪ টা ছাগল কিনে দেখি কেমন হয়। হুম, তো এই ছাগল কেনার পেছনেও রয়েছে মানে একটা দীর্ঘ একটা রয়েছে, হিস্ট্রি আছে। সেটা হলো
আমি একদিন আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর কি, আচ্ছা। ধান ক্ষেত দেখতে গিয়েছি। হুম, তো ওইখানে গিয়ে দেখি যে একজন লোক চাচা মানে দুটো ছাগল খাওয়াচ্ছে উনি। হুম, আমাদের ওখানে আমরা যেটাকে বলি মাঠে চড়ানো যেটা আর কি। তো ছাগল দুটো বেশ সুন্দর ছিল এবং বেশ বড় ছিল, বিগ সাইজের। এক একটার ওয়েট হবে মিনিমাম 70 কেজির মতো হবে, 60 থেকে 70 কেজি, এত বড়। অনেক বড়। হ্যাঁ, মানে এর আগে কিন্তু মাথাতে মানে ঘুরতেছে যে আমি কিছু করব, মানে ছাগল বা এরকম কিছু একটা করব। তো ওগুলো ওই দুটা ছাগল প্রেগনেন্ট ছিল আর কি মূলত। তো আমি চাচাকে বললাম, চাচা এগুলো কি বাচ্চা আমাকে দেওয়া যাবে? উনি বললো যে হ্যাঁ দেওয়া যাবে। পরে উনি আমাকে এটাও বলেন যে আমরা কিন্তু ফিমেল বাচ্চা আমরা কখনোই পাই না, খুব কম। দুটার 8টা করে বাচ্চা হয়, কিন্তু ফিমেল বাচ্চা 1টা বা 2টা সর্বোচ্চ। সবই মেল। সব মেল। পরে উনি বললো যে যদি হয় তাহলে তোমাকে দেওয়া যাবে। তো আমি যে ঠিক আছে। পরে উনি বললো যে তুমি আগামী মাসে বাসায় এসো, তখন হলে তুমি দেখবা বা পছন্দ হলে নিয়ে নিও। তো আমি আমার ওয়াইফকে সাথে করে নিয়ে গেছি। আমার ওয়াইফেরও অ্যাকচুয়ালি এই এত দূর আসার পেছনে আমার ওয়াইফের অবদান সবচেয়ে বেশি আমি মনে করি, অবশ্যই, অবশ্যই, এই গুড ফার্মিং এর জন্য আর কি। ওর ভূমিকাটা এটা বলা মানে বলে শেষ করা যাবে না, এত বেশি ভূমিকা ওর আছে এখানে। প্রত্যেক সফল পুরুষের পিছনে নারী। হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি এখনো। তো আমরা দুজন গেছি, মাশাআল্লাহ গিয়ে দেখি যে 5টা ফিমেল হয়েছে। মানে এইবারই ওনার লাইফে সবচেয়ে বেশি। উনি এত বছর থেকে ছাগল পালে বলছে কখনোই হয় নাই, 5টা ফিমেল হয়েছে ওনার। পরে ওখান থেকে আমরা 5টা চাইলাম, বাট উনি আমাদেরকে 4টা দিল, যে না একটা লাগবে আমাদের, তুমি 4টা নিয়ে যাও। পরে আমি 4টা ফিমেল আপনার 40,000 টাকা দিয়ে ক্রয় করছি ওনার কাছ থেকে। আচ্ছা। তখন ছিল জাস্ট 3 মাসের বাচ্চা আমি যখন নিয়ে আসলাম। কিন্তু তখন আরেকটা সমস্যা হলো, সেটা হলো যে আমি তখন সকাল 6টা থেকে টিউশনি কাজে ব্যস্ত থাকি রাত্রি 10টা পর্যন্ত, সারাদিন একদম ননস্টপ সারাদিন, এখনো ওইভাবে চলে আর কি। তো এগুলোর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট এগুলো তো আর অন্য কেউ পারবে না, এটা আমাকে করতে হবে। যখন চতুর্দিকে ফজর আজান হতো তখন, কারণ আমাকে তো 6টার সময় প্রাইভেট ধরতে হবে, তো ফজর আজান দিত তখন আমার এখনো মনে পড়ে 4:15 বা 20-এর দিকে আজান হতো। তো আমি সাথে সাথে আপনার ঘাস কাটার জন্য বের হয়ে যেতাম। এমনকি আপনার ওদের জন্য আমাকে প্রায় 2-3 দিনের ঘাস একসাথে কাটতে হয়েছে এই 4টা ছাগলের জন্য, কারণ আমি তো আসতে পারি না বাসায়। বা বাসায় আসলে আমাকে খুব সকালে চলে যেতে হয়, এজন্য আমি একদিনে একটু বেশি করে ওদের জন্য। এভাবে চলছি প্রায় 2 বছর। আচ্ছা, অনেক দিন। 2 বছর। এরপর এগুলো বাচ্চা টাচ্চা কিছু হয়েছে, তারপরও নিজেই কাজ করছি। এর পরবর্তীতে যখন দেখি যে ছাগল সংখ্যা বাড়ছে ওখান থেকে, তখন আমি একজন লোকের হেল্প নিয়েছি। আপনার কি ফার্মের সময় কি আপুকে হেল্প করতো? হ্যাঁ অবভিয়াসলি, ও তো মানে আমার থেকেও বেশি স্ট্রাগল করছে মূলত। হ্যাঁ, অনেকেই মনে করে যে আমি মনে হয় সবকিছু করি, আসলে মোটেও তা না। আমি সকালে রেখে যেতাম এবং সারাদিনের কার্যকলাপগুলো ও আঞ্জাম দিত আর কি। স্বাভাবিক, কারণ আপনি তো কোচিং নিয়ে ব্যস্ত থাকার মতো আপনি সকালটা সবকিছু ম্যানেজ করে দিয়ে যেতেন, বাকি টাইমটা পুরাটা আমার ওয়াইফ করতো। মানে আমরা আসলে সব জায়গায় দেখি যে আসলে স্ট্রাগলের পিছনে নারীর অবদানটা অনেক বেশি থাকে। তো আপনার লাইফে এখন শুনলাম যে আপুর অবদান অনেক বেশি। আপনার কাছে মনে হয় না যে আপু না থাকলে আপনার এই জায়গায় আসা হতো না, বা এই গল্পগুলো শোনা হতো না? অসম্ভব। ও মানে এটলিস্ট ফার্মটা হতো না আর কি। মানে ও যদি সাপোর্টটা না দিত আমাকে, কারণ এখানে বেশ কিছু কথা রয়ে গেছে। সেটা হলো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অনেকেই বলে আমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যে আমি কেন ছাগলের ফার্ম দেওয়া হয়েছে। এবং ফ্যামিলি থেকে একটা ফ্যামিলির যে ক্রাইসিস আমি পড়েছিলাম, আমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি সবকিছু মিলে আর কি, এই সবকিছু ও টেকেল দিত। হ্যাঁ, এবং ও মানে আমাকে কোনো কথা শুনতে দেয়নি। মাশাআল্লাহ। হ্যাঁ, ও আমাকে মানে এই সবকিছু টেকেল দিত। স্বাভাবিক, এখন একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করা মানে সবাই মনে করে একটা ব্যাংকে অথবা কোনো বিসিএস বা আদার্স সরকারি জব এগুলো করবে, এটাই তো কালচার, বাংলাদেশের একটা কালচার। কিন্তু এখান থেকে এক্সেপশনাল হওয়া বা এখান থেকে বের হয়ে আসা, নতুন আরেকটা সাইডে প্রবেশ করাটা, এটা কিন্তু সো ডিফিকাল্ট। এই ধারা থেকে বের হয়ে আসা, সামাজিক শুধু এটা না, সামাজিক যতগুলো ধারা আছে যেগুলো বছরের পর বছর ধরে চলে আসতেছে, এখান থেকে বের হয়ে অন্য কিছু করাটাই হলো এই যে এক্সেপশনাল হওয়াটা, এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ সবার জন্য, শুধু আমার জন্য না, এটা অনেক কঠিন কাজ। আপনার কাছে মনে হয় না যে এই যে আমাদের চাকরির যে ব্যবস্থাটা আছে, হারামের মধ্যে দিয়ে অনেক চাকরিগুলো করা লাগে, এর মাঝখান থেকে আপনি হালাল পথে এত ভালো উপার্জন, এবং আজকে আমরা সোহেল ভাইকে পাচ্ছি কেন? এগুলোর কারণেই পাচ্ছি। মনে হয় না যে না, এটাই আমার জন্য লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন? অবশ্যই বেস্ট। তো আমি তো আলহামদুলিল্লাহ সবসময় এখন লাইফটা এখন ইজি মনে হয়। এখন কোনো রিগ্রেট আছে? নো, নেভার, কখনোই না, অসম্ভব। আমি তো অনেকেই বলে আমাকে যে অনেক টাকা স্যালারি দিল তো ইনশাল্লাহ আমি মানে যাব না আর কি এখানে, কারণ এটা তো অনেক বেটার আমার জন্য। এখানে আপনার ইকোনমিক্যাল সাপোর্ট এবং মেন্টাল পিচমেন্ট যেটা আর কি, অবশ্যই এই যে দুইটা জিনিস এখানে আছে। তো এখানে তো যাওয়ার উদ্দেশ্যটা কি? মানুষের বেঁচে থাকার যে মূল মন্ত্র, মানসিক শান্তি এবং টাকা,
হুম। দুটাই যদি এক জায়গায় পাওয়া যায় তাহলে অন্য কোথাও খোঁজ করা, আদার্স কিছু খোঁজ করার তো কোনো দরকার কারণ নেই থাকতে অবশ্যই। পারে না। ভাইয়া 2018 সাল থেকে এই যে এখন 2026 সাল, মোটামুটি হুম। 8 বছরের মতো হুম, হুম, ফার্মের জার্নিটা। হুম। কতটুকু আপনার আপডেট দেখতে পাচ্ছেন বা সামনে কতটুকু দেখতে পাবেন বলে মনে হচ্ছে? আমাদের আমরা মূলত হলো আমাদের অ্যাজ ইউজুয়াল ফার্ম না, এটা হলো ব্রিড আপগ্রেডেশন ফার্ম আমাদের মূলত। আচ্ছা। এটা ব্রিড আপগ্রেডেশন আপনারা অনেক ভালো জানেন, কৃষি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সেটা হলো আমাদের স্থানীয় যে ছাগলগুলো ছিল হুম। এগুলোর সাথে উন্নত জাতের যে পাঠাগুলো আছে সেগুলো এগুলোর মাধ্যমে যে বাচ্চাগুলো প্রডিউস করা, এই কাজটা মূলত আমরা করে থাকি আর কি। হুম, এখন আমাদের বাংলাদেশের যদিও এখন ইন্ডিয়া থেকে হিউজ পরিমাণ ছাগল ঢুকতেছে, হুম। কিন্তু আমাদের পরিবেশের সাথে অ্যাকচুয়ালি এগুলো সুইটেবল না। আচ্ছা, আচ্ছা। এগুলো হিউজ পরিমাণ ঢুকতেছে, আবার হিউজ পরিমাণ মারা যাচ্ছে। হুম, এগুলো দিয়ে ফার্ম হয় না মূলত। হুম, তখন মাথায় একটা জিনিস কাজ করলো, তাছাড়া আরো বড় ভাই যারা ছিল হুম, ওনারাও দেখি যে আপনার কিছু কিছু মেথড প্রয়োগ করতেছে, যে ব্রিড আপগ্রেডেশনের যে কাজটা আর কি। হুম, যে পাঠাগুলোকে নিয়ে এসে আমাদের স্থানীয় ছাগলের সাথে হুম। সংমিশ্রণ করে আস্তে 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 এটাকে আপগ্রেড করা যায় কিনা। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা ওই পন্থাটা অবলম্বন করলাম আর কি। তো মাশাআল্লাহ এখন অনেক দূর চলে আসছি। আর ৩ বছর পরে ইনশাআল্লাহ আমরা একদম 100% ইনশাআল্লাহ আমরা আরো ৩ বছর লাগবে আরকি ইনশাআল্লাহ। আচ্ছা। কিন্তু ভাই আমরা আগে একটা টাইমে দেখতাম যে মানে দেশি ছাগলের চাহিদা অনেক বেশি ছিল এবং দেশি ছাগল দিয়ে সবাই মোটামুটি ফার্মগুলা তৈরি হুম। করত। আপনার মাথায় কেন এই আইডিয়া আসছে যে দেশি ছাগলের বাইরে আমাকে একটু এইভাবে চিন্তা করা লাগবে? অ্যাকচুয়ালি একটা ফার্মের পেছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে। হুম, এবং লোক অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট সবকিছুই থাকে অ্যারেঞ্জমেন্ট। তো বিষয়টা হইছে আপনার একটা এখানে যে মেইন যে বিষয়টা সেটা হলো একটা দেশি ছাগলের যে ওয়েট হুম। বা অ্যাকচুয়ালি দিন শেষে তো মাংস হিসেবে এগুলো বিক্রি মাংস করতে হয় হিসেবে আমাদের। বিক্রি মাংস করতে হিসেবে হয়। বিক্রি করতে হয়। আমাদের ব্ল্যাক বেঙ্গল যেটা অবভিয়াস নিঃসন্দেহে এটা ভালো ছাগল। আমাদের হুম, পরিবেশের সাথে অনেক সুইটেবল, রোগ ব্যাধি কম হুম, হয়। হুম, কিন্তু আপনার যদি দেখা গেল যে একটা ছাগল আপনি ১৫ মাস পালন করছেন, ওর হুম, মাংস পাবেন কত? ১২-১৪ কেজি। হুম, হুম। কিন্তু সেখানে আমরা ১৫ মাস পালন করে আমাদেরই খাসি যেগুলো আমরা বিক্রি করি ৭০ থেকে ৮০ কেজি। মাশাআল্লাহ অনেক বেশি। ৭০ থেকে ৮০ কেজি প্রায় ২ মণ। হুম, ২ মণ পর্যন্ত হয়ে যাচ্ছে এবং একদম সিম্পল খাবারে। তো হুম। সেক্ষেত্রে কেন নয়? এখানে কি মাংসের টেস্ট বা কোনো ক্ষতিকর কিছু কি না অ অ মানে এটা কখনোই না। কিভাবে সম্ভব? আমরা তো ঘাস দিয়ে পালতেছি। হুম, ঘাস দিয়ে পালতেছি এবং ন্যাচারাল খাবার একদম সবকিছু আমাদের। এখানে তো আ টেস্টের বিষয় কি? আপনার টেস্টের বিষয়টা যদি বলি, আমি তো কখনো বুঝিনি। হুম, আমি তো মাঝে, মাঝে বাসায় খাওয়া হয়। হুম, আমি ডিফারেন্সিয়েশন টা কখনোই ধরতে পারিনি যে আসলে ডিফারেন্ট ঠিক। আমার কিন্তু ব্লাক বেঙ্গল ছাগল আছে একটা হুম, রাখি হুম, আমি। হুম। আচ্ছা, হ্যাঁ, একটা আছে একটা আমার ফার্মে। কিন্তু মাংসের ডিসট্যান্সটা অ্যাকচুয়ালি আমি বুঝিনি। আমি যে ব্রিডটা নিয়ে কাজ করি সেটা হলো বিটল ছাগল। আচ্ছা, হ্যাঁ। তো এই বিটল ছাগলের সাথে আমার কেন যেন মনে হয় যে আমাদের ব্লাক বেঙ্গলের একটা যোগসূত্র আছে। কারণটা যেমন? হলো হুম, আমার কাছে আমি যে ছাগলগুলো কিনেছিলাম ১ম ওগুলো ছিল যমুনাপাড়ি ক্রস। আচ্ছা, হুম, হ্যাঁ, মানে ওর সাথে বিটলের ক্রস করলে বাচ্চার যে আপনার যে মানের বাচ্চা হয়, হুম, তার থেকে ভালো হয় ব্লাক বেঙ্গলের সাথে ক্রস করলে। কিন্তু ব্লাক বেঙ্গল ছাগল কিন্তু সাইজে ছোট। হুম, হুম। কিন্তু বাচ্চাটা কি হচ্ছে? বড় হচ্ছে। বড় হচ্ছে। তার মানে হতে পারে এমন যে ওর সাথে ওর মানে ব্লাডগত একটা কানেকশন হুম, থাকতেও হুম, পারে অবশ্যই, আরকি। অবশ্যই। আবার দেখতেও কিন্তু সেম। ও হুম, কালো, ও কালো বা সাদা কালো হুম। বা লাল সাদা। মানে এই যে কালারগত একটা একটা মানে পার্থক্য হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। মানে একটা ম্যাচ আছে আরকি। ব্লাক বেঙ্গলের সাথে বিটলের একটা ম্যাচ আছে আচ্ছা, আরকি। হুম। এটা। ভাইয়া তাহলে যারা দেশি ছাগলের এখন বর্তমানে ফার্ম তৈরি করতেছে, হুম। তারা কি এখন বর্তমানে লসে আছে এরকম কি বিষয়টা? হ্যাঁ, বিষয়টা আসলে তা বলি না। তবে স্টল ফিডিং বা আপনার ফার্মের জন্য আমার কাছে মনে হয় না দেশি ছাগলটা খুব একটা বেটার। তবে হ্যাঁ, এরা যারা পারিবারিকভাবে লালন পালন করে ২ টা, ৪ টা, ৫ টা যে হুম, সারাদিন ছেড়ে দিবে, সারাদিন খাবে, হুম, হুম, দিন শেষে বাসায় আসবে। আ ওদের জন্য এটা হতে পারে। যারা একদম প্রান্তিক। হুম, কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি এটা ভালো না। কারণটা হলো আমি বললাম না ওই যে এখানে আপনার আ মিট পারপাস যেটা আমরা হুম, করে থাকি। আর ছাগলের কিন্তু আপনার আ মানে এখানে যে আর্নিং সোর্স মানে বা আর্নিং যে ওয়ে যেটা আরকি, এটা হুম, ২ টাই হতে পারে। একটা হলো খাসি বিক্রি এবং ফিমেল বাচ্চা বিক্রি। হুম, এছাড়া তো খাসির মাংস, এছাড়া আর তো কোনো ওয়ে নাই এখানে। এই ২ টা ছাড়া আরকি। অবশ্যই। সেক্ষেত্রে আপনাকে তাহলে মাংস এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। এই ২ টা যদি আপনি উৎপাদন করতে পারেন তাহলে তো কিছু একটা মার্কেট ভালো। কিন্তু অবশ্যই। এখানে আরেকটা মজার বিষয় সেটা হলো আমার যদিও আমি আর খুব একটা জানি স্থানীয় মার্কেট যেটা আছে আমাদের এখানে কালামপুর হাট হুম, বলি হুম, আমরা। আমি বেশ কিছুদিন বলতে ২ সপ্তাহ আগে আমি গিয়েছিলাম। আমি দেখি কি অবস্থা। হুম, হুম। ওখানে গিয়ে দেখি আপনার যে ক্রস যে ছাগলগুলো আছে ওগুলোর চাহিদা বেশি। আচ্ছা, হুম, হ্যাঁ, হুম, এখন ব্লাক বেঙ্গলের ছাগলের চাহিদাটা কি?
আপনার বিভিন্ন রেস্টুরেন্টে যে আপনার হলো কাচ্চি যেটা হয় আর কি, একমাত্র ওরাই শুধু ওই যে ব্যাপারীরা নিয়ে নিয়ে বিক্রি করতেছে। কিন্তু যে ভালো ছাগল দেখতে সুন্দর একটু বড়, এগুলো হলো বিভিন্ন মানুষ যে আকিকা বা আদার্স ফাংশন থাকলে এগুলো দেখি যারা প্রচুর পরিমাণে কিনতেছে। আচ্ছা এই জিনিসটা আমার অবজারভেশনে আসছে আর কি। আচ্ছা ভাই, এখন আপনার ফার্মে কেমন ছাগল আছে? বর্তমানে 75টা আছে। 75 টাকা আপনি বললেন যে কয়টা বিক্রি হয়েছে? হ্যাঁ, সব বিক্রি করবো, অনেকগুলো বিক্রি করছি আমরা এই পর্যন্ত। এখন 75টা আছে। আপনার ঈদের 3 দিন আগে 21টা বাচ্চা হয়েছে একসাথে একদম। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন 2 দিনে 21টা বাচ্চা হয়েছে। এখন আবার আজকে অথবা কালকের মধ্যে আবারও বাচ্চা শুরু হবে আর কি। মানে যখন হয় তখন আলহামদুলিল্লাহ 10-15টা 20টা করে একসাথে হয় আর কি। ভবিষ্যতে কি ছাগল নিয়ে কি ফার্মটাকে লং রানে আগানোর ইচ্ছা নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? না, এটা নিয়ে আমরা আমাদের ইনশাল্লাহ যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে অনেক কিছুই করার ইচ্ছা আছে এই ছাগল কি নিয়ে। করার ইচ্ছা আমরা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। ইচ্ছাটা বলতে আমাদের ছাগলগুলোকে আমরা আপাতত ব্রিড আপগ্রেডেশনে আছে আর কি, এবং এর মাঝে যে বিক্রিগুলো আমরা করব এগুলো জাস্ট আমাদের পরিকল্পনা মাফিক বিক্রি না আর কি, বা এটা আমাদের পরিকল্পনার কোনো অংশ না। আমাদের মেন যে কাজটা সেটা হবে আর 2-3 বছর পরে যখন এটাকে আমরা 100% নিয়ে যেতে পারবো, তখন আমাদের যে খাসি বাচ্চাগুলো হবে 2 বছর লালন পালন করলে ইনশাল্লাহ এগুলো সবগুলোই 80 কিলো আপ হবে 2 বছর লালন পালন করলে। এবং যদি এগুলোকে 8 দাঁত পর্যন্ত লালন পালন করা যায় তাহলে এগুলো আপনার 120 কেজি থেকে 120 কেজি পর্যন্ত হতে পারে, মানে 100-এর উপরে হবে আর কি। তো আমাদের ইচ্ছা ওইরকম খাসি, এবং মানে আমার কথা হলো আমি যত কম দামে ওটাকে প্রডিউস করতে পারবো কাস্টমারকে, আমি তত কম দামে এটাকে আমি দিতে পারবো। আমার হলো এটা টার্গেট। এখন আমাদের স্থানীয় মার্কেটেই খাসির মাংস আপনার 1200+ টাকা কেজি বিক্রি হয়, তাও আবার ওগুলা খাসি না, ওগুলো হলো ওনারা ওই বিভিন্ন ফিমেল ছাগলগুলো কিনে নিয়ে আসে যেগুলো রিজেক্ট, ওগুলো 1200 টাকা প্লাস বিক্রি করে। আচ্ছা, এখন আমার ইচ্ছা আছে যে যদি ওই ধরনের খাসি করা যায় তাহলে আমি ইনশাল্লাহ আরো অনেক কম দামে দিতে পারবো কাস্টমারকে ইনশাল্লাহ। এটা আমার একটা প্ল্যান আছে আর কি। এর বাইরে আর কোনো প্ল্যানিং আছে? প্ল্যানিং বলতে তো অবশ্যই আরো অনেক কিছুই আছে। আপনার আমরা জানি যে ছাগলের দুধের মাল্টি ইউজ হয় এগুলা। আফগানিস্তানে আমরা দেখেছি যে এক নারী উনি ছাগলের দুধ থেকে সাবান তৈরি করে, এবং খুব বিশ্বমানের সাবান এটা। ওরে আল্লাহ। হ্যাঁ, এটা এবং অনেক দামে এটা বিক্রি হয়। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমাদের বিটল, আমি যেটা নিয়ে কাজ করি এটা অ্যাকচুয়ালি মিট এবং মিল্ক দুটো পারপাসে এটা ইউজ হয় আর কি। তো যদি আমরা যখন 100% যেতে পারবো, যদি ওই ধরনের সোর্স থাকে ইনশাল্লাহ, আমার মাথায় আছে এটা, আমরা এটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই যে কোনো প্রোডাক্ট তৈরি করা যায় কিনা ছাগলের দুধ থেকে, এমনকি চিজ পর্যন্ত বানানো যায় কিনা, এই জিনিসগুলো আমার মাথায় আছে আর কি। এগুলো আছে না, এগুলো আমাদের ভার্সিটিতে অনেক করা হয়। হ্যাঁ, হলো যে মানে কোনো অংশই ফেলে দেওয়া হয় না, প্রত্যেকটা অংশকেই আসলে কাজে লাগানো। ভাইয়া, এই যে এই জার্নিতে আসা হলো, এতগুলা পথ পাড়ি দিয়ে আসলেন, ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল আপনার? ফ্যামিলি সাপোর্টটা আসলে সবসময় ভালো ছিল, কিন্তু তাদের একটা ইচ্ছা ছিল যে আমি যেন জব করি আর কি। মানে সব বাবা মাই চায়। হ্যাঁ, এটা চায়, কিন্তু তারপরও আমি যখন করেছি ওনারা আমাকে অ্যাকচুয়ালি না বলেনি আর কি। আচ্ছা, হ্যাঁ, ওনারা আমাকে সাপোর্ট দিছে, বাট তারপর আমাকে রিমাইন্ডার দিত যে জব করা যায় কিনা। তবে আমার প্রতি ওনাদের একটা বিশ্বাস ছিল যে না, ও যদি করে ইনশাল্লাহ ভালোই হবে, যেটাই করবে সেটা ভালো। হ্যাঁ, ভালো হবে ইনশাল্লাহ, এত বিশ্বাস ওনাদের ছিল আর কি। তো সেখান থেকে আমাদের ফ্যামিলিয়াল সাপোর্টটা আলহামদুলিল্লাহ ভালো। আমার মা বাবা, ভাই, বড় ভাই বিদেশ থেকে আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইয়ের কথা বিশেষ করে মানে বলতে হয়, আমার ছেলের পিছনে একজন বাপের যতটুকু সাপোর্ট থাকা উচিত সেটা পড়াশোনার বিষয়ে, এই সাপোর্টটা মূলত আমার বড় ভাই করেছে আর কি। মানে আপনার ভাই আপনার বাবার মতো করে দায়িত্ব পালন হ্যাঁ, আমার বড় ভাই অনেক করেছে আমার জন্য, হিউজ অনেক কিছু করছে। হ্যাঁ, মানে এই যে নতুন যারা আপনাকে দেখে খামার দেওয়ার স্বপ্ন দেখে, বিশেষ করে বর্তমানে তরুণরা কিন্তু এই সেক্টরে আসতে অনেক বেশি আগ্রহী হচ্ছে। তরুণরা আসলে আসা কতটুকু যৌক্তিকগুলো আপনার মনে হয় এই সেক্টরে? অ্যাকচুয়ালি এই সেক্টরে, কৃষি সেক্টরে যারা যুক্ত হচ্ছে, এটা দুটো কারণে আমার কাছে মনে হয়। একটা হলো ইমোশনাল, আর একটা হলো ফ্যামিলিয়াল নিডস। ফ্যামিলিয়াল নিডস এর মধ্যে আপনার হলো ইমোশনালের মধ্যে আবার প্যাশনটাও থাকে অনেক সময়। কিন্তু সমস্যাটা হলো প্রতিনিয়ত প্রায় শত শত ছাগলের ফার্ম বিল্ড আপ হচ্ছে, আবার শত শত নষ্ট, মানে একদম মূলধন সহ ওনারা সব নষ্ট করে ফেলতেছে। তো আমার কাছে মনে হয় হ্যাঁ, আসা যায়, কোনো সমস্যা নেই, আসা যায়, কিন্তু অনেক ভেবে চিন্তে
শিখে আসতে হবে, মোট কথা জেনে শুনে আসতে হবে। জেনে শুনে আসতে হবে। মানে হুট করে আমার মন চাইলো যে আমি 4টা ছাগল কিনে ফেললাম, যে ভাই তো কিনছিল 4টা, তাহলে আমিও দেখি। 4টা দিয়ে শুরু করলাম। সো ডিফিকাল্ট, অনেক কঠিন ব্যাপার। আচ্ছা, যদি কেউ শুরু করতে চায়, আমরা একদম মানে পাই টু পাই ধরে আগাবো। যদি আচ্ছা। কেউ শুরু করতে চায়, সে কি গ্রামের সাইডে শুরু করবে নাকি সে শহরের দিকে শুরু করবে? কোথায় করলে বেশি ভালো হবে তার জন্য? আপনার অ্যাকচুয়ালি এই গরু ছাগল লালন পালনের যে বিষয়টা, এটা কখনো শহর কেন্দ্রিক না, আমার কাছে মনে হয় যেটা। তাকে অবশ্যই গ্রামে, এগুলো গ্রাম কেন্দ্রিক কাজ এগুলো আর কি মূলত। কারণ শহরে আপনার হলো এগুলো ম্যানেজমেন্ট কস্ট বেশি, এই জন্য শহরে এটা ভালো হবে না আর কি। অনেকে দেখি ছাদে লালন পালন করে শুধু দানাদার বা আদার্স কিছু খাইয়ে, এভাবে কষ্ট অনেক বেশি। এখন কিন্তু আমাদের তো কষ্ট আলহামদুলিল্লাহ অনেক কম, অনেক কম। কারণ আমাদের এখানে ঘাসের প্রাচুর্যতা অনেক বেশি, আমরা সেগুলোতে সরবরাহ করতে পারতেছি, নামে মাত্র দানাদার দিলে আমাদের হয়ে যাচ্ছে শেষ। তো সেক্ষেত্রে গ্রাম সাইডে হওয়াটাই বেটার। পরিবেশ কেমন থাকা দরকার ছাগলের জন্য মেইনলি? পরিবেশ নিট অ্যান্ড ক্লিন, অল টাইম নিট অ্যান্ড ক্লিন। সুস্থ রাখতে গেলে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, তা নাহলে ছাগল অসুস্থ হবে, খামার লস হবে, কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। আলো বাতাসের দরকার হয়? অবভিয়াসলি আলো বাতাস, অল টাইম আলো বাতাসের ফ্লো থাকতে হবে। আলো বাতাসের ফ্লো যত থাকবে, ছাগল তত ভালো থাকবে, প্রোডাকশন ভালো হবে, সোজা কথা। হ্যাঁ, মানে যদি ধরেন আমি 4টা ছাগল নিয়ে শুরু করতে চাই, আমার কত স্কয়ার ফিট নিয়ে শুরু করা উচিত? তারপরে হলো যে শেডটা কেমন হওয়া উচিত? তারপরে হলো যে প্রতি স্কয়ার ফিটে কয়টা ছাগল থাকতে পারে? একটু আমাকে যদি একটা ধারণা দিতেন তাহলে। আপনার যারা প্রাথমিকভাবে যারা শুরু করতে চায়, বা আমার মনে হয় তাদের 5টা 6-7টা, এর বেশি না, 5 6-7টা আপনার এটাই দ্যাটস এনাফ। আরো কম হলে ভালো হয়, কারণ তাকে আগে 1 বছর স্ট্রাগল করে দেখতে হবে যে আসলে 1 বছর পরও আমার মেন্টাল স্থিতিটা কোথায় কোথায় আছে? যদি দেখা যায় না আলহামদুলিল্লাহ আমি তো পারতেছি, আমার কোনো প্রেশার নাই, কোনো সমস্যা নেই, এরপর না হয় সে আবার 4-5টা যদি মন চায় সে কিনলো, এখান থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে। কারণটা হলো ছাগলের ক্ষেত্রে তো এটা তো হলো চক্রবৃদ্ধি আকারে বাড়ে, কিন্তু এটা মা দিবে বাচ্চা, এরপরে মেয়ে, এরপরে মা, মেয়ে এবং নাতি, এরপরে তো মানে আর কোনো শেষ নাই, হতেই থাকবে আর কি চক্রবৃদ্ধি আকারে। সেজন্য আর কি অল্প করে শুরু করাটাই ভালো। আর যদি অল্প করে করতে চায়, আমার মনে হয় 10 ফিট বাই 8 ফিট একটা ঘর, 10 ফিট বাই 8 বা ফিট। 10 ফিট বা 8 ফিট একটা ঘরে 4-5টা ছাগল খুব সুন্দর করে লালন পালন করা যাবে আর কি, একদম খুব ফ্রিলি। আচ্ছা, মানে এই 4-5টা ছাগলের জন্য আমাকে একদম ১ম এ কত ইনভেস্টমেন্ট নিয়ে নামা উচিত? অ্যাকচুয়ালি এই ছাগল ফার্মের বিশেষত্ব যেটা, সেটা হলো যে অতি অল্প করে দিয়ে স্টার্ট করা যায়। এজন্য মাথায় রাখতে হবে যে টাকা কোনো ফ্যাক্ট না, এবং যে টাকাটা আমি ইনভেস্ট করবো এটা আমার গায়ে বাজবে না। তার মানে হলো সে যদি 4টা বা 5টা ছাগল কিনে, ধরেন 10-12 বা 15,000 টাকা করে যদি কিনে, 4টা ছাগল আপনার ধরেন 50,000 টাকা। হ্যাঁ 50,000 টাকা, ম্যাক্সিমাম 50,000 টাকা। আর ঘর ধরেন একদম সিম্পল, মানে যত কমে করা যায়, মানে ঘরটা এমন হবে যেন ওর শরীরে কোনো পানি না লাগে, আর রোদ যেন না লাগে। এখন এই দুইটাকে মেনটেন করে যত কমে কি করা যায় এটাকে, এবং যত একদম সিলি মেটার দিয়ে ঘরটা তৈরি করা যায়। কারণ আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা যেটা, মানে কেউ যদি গরু কিনবে, আপনার 4টা বা 5টা ক্যাপাসিটি আছে, সে ঘর করে হলো 10 লাখ টাকা দিয়ে। ছাগলের ক্ষেত্রেও তাই, আমাদের কাছে সারা দেশ থেকে লোক আসে, এসে আগে যেটা বলে সেটা হলো যে আমি তো ঘরে 20 লাখ টাকা ইনভেস্ট করতে চাই। তো ঘর এগুলো মুখ্য ব্যাপার না, একদম সিম্পল একটা জিনিস হলে, মোট কথা থাকতে পারলে হলো আলো বাতাসটা যেন কি যদি সন বা খড়কুটা বা এগুলো যদি আছে, এগুলো দিয়ে যদি ঘর করা যায় দ্যাটস বেটার। মোট কথা হলো ওর শরীরে রোদ বা পানিটা না লাগলে হলো ওরকম, এছাড়া কোনো সমস্যা নেই। একদম মানে মাথায় রাখতে হবে যে আমি 10-15 হাজার টাকা দিয়ে আমি ঘরটা কমপ্লিট করব। এখন কত কম দাম মেটেরিয়ালস পাওয়া যায়, তাকে খুঁজে বের করতে হবে যে কোন জিনিসটা দিয়ে ঘরটা করা যায়। এত ঘরে যদি আপনি ইনভেস্ট করা যাবে না, হ্যাঁ করবে 1-2 বছর পরে যখন তার কিছু খাসিটা শেষে বিক্রি করতে পারবে, কিছু ওগুলো দিয়ে বিক্রি করে আস্তে আস্তে করতে হবে, তাহলে এটা ভালো হবে আমার মনে হয়। আমার কাছে একটা জিনিস মনে হয় কি ভাইয়া, যে যেই কোনো খামার বা যেই কোনো কাজে আসার আগে অ্যাটলিস্ট আরো কয়েকটা ভিজিট করা উচিত। যদি একটা খামারে দিতে চায়, তাহলে 10-12টা খামার ভিজিট করে তারপর একটা সিদ্ধান্তে আসা উচিত। আপনার খামারে কি লোক যায় এমন? হ্যাঁ, অনেক। আমাদের খামারে অনেক লোক আসে দেশে বিভিন্ন প্রান্ত থেকে। গতদিন আগে ফেনী থেকে আসছে এক ভদ্রলোক, উনি রিটায়ারমেন্ট ছিল আর কি, থেকে এসে জানার জন্য আসে। হ্যাঁ, জানার জন্য আসে। মানে অনেক লোক আসে এখানে, আমাদের এখানে আসে কিভাবে করবে বা কি করা যায় পরামর্শ নেওয়ার জন্য আসে আর কি। তো আমরা বলে দিই তাদেরকে এইভাবে করেন, বা বলার আগে 100 বার করে বলে দেই
যে একটু ভেবে চিন্তে নেন, ভেবে চিন্তে নেন, মূলধনটা যেন নষ্ট না হয়। এগ্রো সেক্টরে গরু এবং ছাগলের বিজনেসের মূলধন হারানোর সংখ্যাটাই অনেক বেশি, অনেক বেশি, পসিবিলিটি অনেক বেশি। আপনার সাকসেসের পসিবিলিটি অনেক কম, কিন্তু ফেলিওরিটি রেটটা অনেক বেশি। মানে আমরা তো শুধু অনলাইনে যে সফল হচ্ছে সোহেল ভাই এটাই শুনতে পাই, কিন্তু কতজন যে হারছে এটার গল্প এটা কেউ বলে না ভাই। এই কারণে সবাই শুধু নেমে পড়তাম। ভাইয়া মেইনলি আমরা ওই যে বলতেছিলেন যে আপনি মা ছাগলে পরে তারপর সন্তান দিবে, সন্তানের পরে নাতি আসবে, এই যে মা ছাগল কতদিন পর পর মেইনলি হিটে আসে? এটা অ্যাকচুয়ালি আপনার হিটে আসার যে বিষয়টা, এটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। আপনি কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন, আপনার খাবারের বা দেওয়ার প্রসেসটা কি, বা আপনার ওকে কেমন কিভাবে রাখতেছেন। ধরেন একটা ছাগল, তাকে আপনার দেখলো সারাতে সে ঘুমাতে পারে না, তাকে মশা কামড়ায়, পাশে আপনার সারাদিন আছে আপনার, ধরেন যে শীতে সে বা রাতে শীতে আপনার প্রোটেকশন নেই, ধর এগুলো কিন্তু ওর হিট আসার উপর প্রভাব বিস্তার করবে। আমার ফার্মের কথা যদি আমি বলি, সেটা হলো আমার ফার্মের ছাগলগুলো মোটামুটি আপডেট হচ্ছে আর কি, মাশাআল্লাহ, প্রায় মাঝামাঝি পথে আমরা চলে আসছি। তো এই ছাগলগুলো অনেকেই বলে যেগুলো হিটে আসতে 14 মাস 15 মাস লাগবে, মানে যেহেতু জাত মানে সাইজটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো এখনো 7-8 মাসে হিটে আসে। মানে ব্ল্যাক বেঙ্গলের যেভাবে হিটে আসে অল্প বয়সে, আমাদের ছাগলগুলো এখনো আসে। গত কিছুদিন আগে আমাদের যে বাচ্চাগুলো আপনার ওগুলো হিটে আসছে, এবং ওগুলোকে আমার লুকায় রাখতে হয়েছে পাঠা থেকে, কারণ আমি চাই না এত অল্প বয়সে কি আসুক, মানে শারীরিক স্ট্রাকচার ভালো হোক আর কি। তবে মূলত ছাগল বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল যেগুলো, এগুলো 6 থেকে 7 মাসের মধ্যে হিটে চলে আসে। আর আমরা যেগুলো পালি এগুলো আমারগুলো 7-8-9 মাসে, আবার যেগুলো সাইজ একটু বড় হয়ে যায় বেশি, ওগুলো একটু লেট করে আর কি। আর আপনার হলো একবার রানিং হয়ে গেলে, ধরেন একবার সে প্রেগনেন্ট আছে, বাচ্চা দিয়ে দিছে, মূলত এরপরে 1 থেকে 1.5 মাসের একটা গ্যাপ নেয় মূলত, 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাস। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো আপনার ফুড ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে, তাহলে 6-7 মাস গ্যাপ নিয়ে নিবে। 6-7 মাস আপনার হলো খাবারের যে আপনার রেশিওগুলো দরকার, শর্করা, আমিষ বা স্নেহ জাতীয়, ওগুলো যদি ঠিক না থাকে, আপনার ঠিক মতো যদি আপনি মিনারেলের সাপোর্টটা যদি না দিতে পারেন, বা আদার্স যে ভিটামিন যেগুলো প্রয়োজন দিতে না পারেন, তাহলে আপনার ও হিটে আসতে মানে বেশ গ্যাপ নিয়ে নিবে আর কি। সেই জন্য আপনি বারবার বলতেছেন যে জেনে শুনে আসতে হবে। হ্যাঁ, না জেনে শুনে আসা যাবে। ভাইয়া তারপর আসলে মানে বাইরের জনিত কারণে অনেক সময় ছাগল মারা যায়, আমরা দেখি এটা একটা অনেক বড় কারণে অনেকে লসের দিকে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে এটা প্রোটেকশনের জন্য কি কি করা উচিত? আমার এই স্বল্প জ্ঞানে আমার যতটুকু মনে হয়, সেটা হলো ছাগল আসলে আপনার পিপিআর নাম তো অনেকে জানে, ছাগলের ফার্মের সাথে জড়িত বা জড়িত না, আরো অনেকে জানে পিপিআর যে রোগটা, এটাই মূলত হলো আপনার ডেডলি ডিজিজ ছাগলের জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে ফার্মে অ্যাকচুয়ালি এই রোগটা সচরাচর হয় না, যদি না বাইরে থেকে ছাগল না নিয়ে এনে ভিতরে ঢুকে না দেওয়া হয়। মানে দেখা গেল যে আপনার ফার্মে 20টা ছাগল আছে, আপনি বাইরে থেকে ভালো লাগছে আর 2টা কিনে নিয়ে আসছেন, আইনা কোনো ধরনের কোয়ারেন্টাইন মেনটেন করেন, আপনি ভিতরে কি করে দিচ্ছেন, ঢুকিয়ে দিচ্ছেন, সব শেষ, মানে সব শেষ হবেই, মানে এটা আটকানোর আর কোনো ওয়ে থাকে না। তো সেজন্য আমার মনে হয় প্রোটেকশনের জন্য আপনি যখন তখন ছাগলকে স্টপ করতে হবে, এবং ছাগলগুলো কিন্তু স্থানীয়ভাবে, আমি কিন্তু এই যে ডেডলি ডিজিজের আপনার প্রোটেকশনের যে ব্যবস্থা আমি সেটা বলতেছি। আপনাদের স্থানীয়ভাবে আপনি ছাগল 2-1টা করে কিনলেন, কিন্তু আপনার এই যে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বা ইন্ডিয়া থেকে বা আদার্স কান্ট্রি থেকে যেগুলো নিয়ে আসতেছে, এগুলো কিনে ফার্মে ঢোকানো তো হারাম বলতে পারেন। অবশ্যই ঢোকানো হয়ে যাবে না, তাহলে ফার্ম টিকবে না। ভাইয়া এই যে ছাগলের গঠনটা ভালো রাখার জন্য আসলে খাদ্যের একটা থাকে, অভ্যাস থাকে বা ভূমিকা থাকা দরকার, এটা আসলে কিভাবে মেনটেন করেন আপনি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেন একটু আমাদের কাছে? আমাদের যে ছাগলগুলো স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের ছাগলগুলোকে আমরা মূলত 3 বেলা খাবার দিয়ে থাকি, আর দানাদার খাবারটাকে আমরা 2 বেলা দিয়ে থাকি আর কি। মানে আপনার যে খাবারটা এক বেলাতে, অনেকে এক বেলাতেই দেয়, কিন্তু আমরা ওইটা একসাথে না দিয়ে ওটাকে 2 ভাগ করে দিই। মানে সকালে আমরা প্রথমত 8টার দিকে বা 8টা থেকে 8:30টার মধ্যে ওকে বের করে আপনার দানাদারটা দিই। আচ্ছা, তো দানাদারটা খাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমরা ঘাস দিয়ে দিই। তো ঘাস টাস খাইতে খেতে ওদের প্রায় 11টা বেজে যায়। তো 11টা বাজলে ওরা একদম সব, মানে ঘাস যদি ট্রেতে থাকেও অটোমেটিক্যালি ওরা বুঝতে পারে যে এখন 11টা বেজে গেছে, সব যার যার মধ্যে লাইন ধরে সব ঘরে ঢুকে যায়, ঘরে ঢুকে যাবে। এরপরে আবার 1টার সময় বের হবে, 1টার সময় আবার ঘাস খাবে, 1টার সময় 1টা থেকে ঘাস খেতে খেতে প্রায় 3টার সময়, 3টার মধ্যে ওরা সবাই আবার ঘরে যাবে, গিয়ে একদম ঘুম, সাথে সাথে ঘুম, সবাই ঘুম আসবে। এরপরে আপনার হলো লাস্ট বের হবে 4:30 থেকে 5টার মধ্যে, আবার কিছু পরিমাণে দানাদার খেয়ে, এটা লাস্ট। এরপরে হলো ওরা যাবে 1
আর দ্বিতীয়ত হলো যে স্বাস্থ্যের যে বিষয়টা সেটা হলো আপনার হলো দানাদারের যে আপনার মিশ্রণটা এটা ঠিক রাখতে হবে, দানাদার খাবারের রেশিওটা যেটা যেভাবে থাকা উচিত এটা ঠিক রাখতে হবে। আর আরেকটা বিষয় সেটা হলো আপনার ঘাসের যোগানটা যদি পর্যাপ্ত থাকে তাহলে খরচ অনেক কম হবে, আর আপনার দানাদার পরিমাণটা একটু কম দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু ঘাস যদি কম থাকে আলটিমেটলি দানাদারটা বাড়াতে হবে। আর মানে ছাগল যদি সাইজ একটু বড় হয় তাহলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ওদের। আমাদের ব্ল্যাক বেঙ্গল যেমন অল্প মানে খাবার খেয়ে ওরা ভালো সাস্টেইন করতে পারে, কিন্তু আমরা আমাদের ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল না মূলত, এগুলোকে যদি আপনার ঘাস পর্যাপ্ত দেয় নেই বাট দানাদারও একটু কম, তাহলে আপনার স্বাস্থ্য হানি হবে এবং হিটেও আসতে অনেক লেট করবে। আচ্ছা, এটা অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, মানে একটা ছাগলের পিছনে তাহলে আনুমানিক আপনার দিনে কেমন খরচ হয়? আমার বর্তমানে খরচ যেটা আমার সেটা এখন হলো 10 থেকে 11 টাকা খরচ হয় প্রতিদিন। আর যদি একটু অসুখ টসুখ হয় তাহলে এটা অসুস্থতা বলতে মানে দেখা গেল দু একটা জ্বর আসছে বা অনেক সময় যেমন এবার আমরা একটা সমস্যা ফেস করতেছি, এখনো কিছু সমস্যা আছে, চোখে হঠাৎ করে মানে পানি আসতেছে আর কি। হ্যাঁ, আমাদের একদম প্রথম দিন ছিল একটা, এরপরের দিন দেখি যে প্রায় 40টা ছাগলের চোখ দিয়ে পানি আসতেছে, 40টার মতো। এখন আমাদের এর জন্য 3 বেলাতে চোখে ড্রপ দিতে হচ্ছে আর কি। এখন মোটামুটি কন্ট্রোলে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এরকম যদি হঠাৎ করে কোনো ছোটখাটো সমস্যা সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয় আর কি। 10 থেকে 12 টাকার মধ্যেই হয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ। ওভারঅল আমরা বলতে পারি 300 থেকে 400 টাকার মধ্যে। হ্যাঁ, 300-350 টাকার বেশি তো হয়ই না। 350 এক মাসে একটা ছাগল আপনার 350 টাকার বেশি লাগে না আর কি মূলত। না, তাহলে আপনি যে বলেন যে লাভের কথা, তাহলে তো অনেকাংশে এইসব দিক চিন্তা করলে লাভের দিকে যাওয়া যায়। হ্যাঁ, খামারে আসলে এই যে মেইনটেন্যান্সের জন্য কয়জন লোক রাখা হয় বা কেমন আসলে এখানে সময় দেওয়া উচিত? আপনার আমার খামারে মূলত কাজ করে দুজন কাজ করে। তার মধ্যে একজন হলো ছোট একটা ছেলে, ও হলো হেল্প করে, আর বড় একজন আছে আর কি। আর আমি যখন সময় পাই বলতে কি অ্যাকচুয়ালি আমি কিন্তু সবসময় ইনভলভমেন্ট, বাইরে থাকলেও অল টাইম আমি ওদের সাথেই থাকি মূলত। আর আমার ওয়াইফ আছে, ও সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব মূলত, কোনটার কি ওষুধ লাগবে বা কোনটার কি সমস্যা, কোনটার কি রোগ হলো না হলো, ওগুলো সব পারে, বুঝে এবং সবই পারে ও আর কি। এজন্য আমি একটু বাইরে একটু যাওয়া আসা করতে পারি আর কি। হ্যাঁ, এটা। আপনার কাছে কি মনে হয় যে খামার যারা দেয় তাদেরকে একদম সরাসরি ইনভলভমেন্ট থেকেই আসলে দেওয়া উচিত? অবশ্যই। আপনার অনেকে আছে বিদেশ থেকে থাকে, বিদেশ খামার করে দেশে, একদম সব নষ্ট হয়ে যাবে। আমার অনেকেই পরিচিত আছে, নামটা না বলি, এরা বেশ ভালো আলহামদুলিল্লাহ, ব্যাংকে জব করে বা আদার্স, ওনারা খামার করছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠানের নাম বলার খুব একটা প্রয়োজন নেই। ওনারা হলো আপনার শখের বসে করছে, হিউজ টাকা ইনভেস্ট করছে, কিন্তু ওনাদের খামারগুলো এখন আর নেই। এই গত কিছুদিন আগে ওনারা বিক্রি করতে বাধ্য হয়েছে। তো আমি বলেছি বারবার যে দেখেন আপনারা থাকতে পারেন না, টাকা ইনভেস্ট করে না, কিন্তু ওনারাই আপনার হলো সে 40-50-60টা ছাগল কিনে নিয়ে আসছে একসাথে, আনার পরে এক দিন 20টা-25টা করে আপনার 15টা-20টা 24টা মরছে একদিনেই, এমন রেকর্ড আছে ওনাদের। ম্যানেজমেন্ট করতে পারে নাই, সাথে পাশে উনি নাই, একটা ছাগল খাইলো কি খাইলো না, ওর মুভমেন্টটা কি, ওর চোখের দৃষ্টিটা কেমন, আমরা তো দেখলাম আলহামদুলিল্লাহ বলতে পারি যে এটার এই সমস্যা, এই বাচ্চাটার এই সমস্যা, কিন্তু যে লোক কাজ করবে ও তো বুঝবে না এগুলা, ও বুঝলেও বুঝবে না। পাশে থাকতে হবে এবং আপনার কাজ আপনি করেন বা না করেন অ্যাটলিস্ট পাশে আপনাকে থাকতে হবে, মানে নিজের সন্তানের মতো করে আসলে লালন পালন করা। অবশ্যই সেটাই তো, সন্তানের মতো। আমার তো প্রথম দিকে যখন ছাগল পালি, আমার মনে আছে এখন 15টা বাচ্চা হয়েছিল আমাদের একসাথে, প্রথম দিকের কথা। তো একদিন রাতে হলো আপনার ওদের জন্য আমরা ওই যে আপনার শীতের রাতে ওই হিটিং বাল্ব, ইনফ্রারেড যে বাল্বগুলো আছে, ওই বাল্বগুলো আমরা দিয়ে থাকি। তো রাত তো এখন 3:30 বাজে, এখন হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আচ্ছা, গত 2 থেকে 3 বছর আগে বেশ 1 বছর কারেন্টে খুব ডিস্টার্ব করছিল। তো আমার মনে আছে আমি ঘুম থেকে উঠে কম্বল নিয়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরে তারপর শুয়েছিলাম ওর রুমের ভিতরে, মানে বাচ্চাগুলোকে আর কি, 15টা বাচ্চাকে সবগুলোকে নিয়ে। আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় একটু ডিসকমফোর্ট ফিল করতেছে আর কি। এটা জাস্ট আমার ফিলিং, এখন আসলে করছি না জানি না, ছাগলের যদি একটু ঠান্ডা জনিত সমস্যা হতে পারে। তো এই বিষয়টা ওটা আসলে একটা সেভ করা যে বিষয়টা তা না, একটা ইমোশন বা একটা ভালোবাসা, এই ভালোবাসা না থাকলে অ্যাকচুয়ালি ছাগল হবে না। ভাই অনেকে ভাবে চিন্তা করে যে আমার তো টাকা আছে, আমি কাতার আছি, দুবাই আছি অথবা সিঙ্গাপুর আছে, যেকোনো জায়গা থেকে আমার এলাকায় আমার কোন একটা ভাই আছে অথবা চাচি আছে, তাদের কাছে টাকা দিব, তারা খামার করবে। এদেরকে আসলে এই কাজটা করা উচিত এবং তারা অনেক বেশি লসও খায় এবং অনেক বেশি ক্ষতিও করে। আপনার কাছে কি মনে হয় আসলে? আসলে এই কাজটা করাটা আমার মনে হয় এটা মোটেও ঠিক না। হ্যাঁ, সে যেহেতু আপনার প্রবাসে থাকে, সে তো সারা জীবন তো আর কেউ প্রবাসে থাকে না,
সে দেশে এসে করতে পারে, কোনো সমস্যা নেই। সে দেশে আসবে, 6 মাস শিখবে, শিখবে। বিভিন্ন ফার্ম ঘুরবে। হুম, আমরা তো ফার্ম করার আগে বাংলাদেশে এমন কোনো ফার্ম নাই আমরা যেখানে যাইনি। হুম, বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে এমন কোনো ব্যক্তি নাই যারা ফার্ম রিলেটেড, এমন কোনো ফার্মে নাই যেটা আমরা যেখানে আমরা যাইনি। সে আমিষ এগুলো থেকে শুরু করে নিয়ে মতিরম এখন সম্ভবত ওনার ফার্মটা নাই। আচ্ছা, যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমরা ঘুরছি, দেখছি আসলে বিষয়টা কি। বিষয়টা তখন আমাদের ছাগল ছিল মাত্র 4টা। হুম, তো তখন আমি ঘুরতাম, মানে আমার সাপ্তাহিক ছুটি হলো আপনার শনিবার। হুম, এই শনিবার একদিন আমি ঘুরতাম, হুম, আপনার হলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতাম, গিয়ে দেখতাম কোথায় কি ছাগল আছে, কি অবস্থা, কি ওদের এটা কি, বা কিভাবে ম্যানেজমেন্ট করে, এগুলো দেখতে হচ্ছে। তো প্রবাসী ভাই যারা আছে এরা যদি ঠিক আছে করতে পারে, এরা দেশে আসুক, হুম, যখন একবার চলে আসবে, হুম, আসবে তারপর দেখবে, দরকার হলে কোনো ভালো পরিচিত কোনো ফার্মে 15 দিন কাজ করুক না, সমস্যাটা কোথায়? এটা নিয়ে সে যদি ভালো কিছু করতে চায় সে আগে শিখবে না, না শিখে কি কোনো কাজ করা যায় নাকি? কোনো কিছুই তো করা যায় না। আর এটা তো হলো আপনার একটা প্রাণী, হুম, ওকে হ্যান্ডেল করাটা তো অনেক কঠিন। অবশ্যই। মানুষও তো প্রাণী। মানুষকে হ্যান্ডেল করা অনেক কঠিন না? হ্যাঁ, তাকে তার নেচারটা জানতে হবে। ছাগল কি চায়? ওর মানে প্রত্যেকটা পদক্ষেপ কেমন এটা জানতে হবে আগে। তারা এভাবে টাকা ইনভেস্ট না করে যদি দেশে আসবে, সে দেখবে, শিখবে, এরপরে হলো সে করতে পারে। কিন্তু ওখানে বসে, বসে তো ফার্ম হবে না। অবশ্যই। এটা আত্মঘাতী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। না, আমরা একদম ১ম থেকে শেষ পর্যন্ত মানে কেউ যদি ছাগলের ফার্ম হুম, দিতে চায়, আমার ধারণা আপনি এতক্ষণ যা বলছেন সেগুলো যদি মেইনটেইন করতে পারে, হুম, খুব ভালো মতো তাহলে সে একটা ফার্মটা দিতে পারবে হুম, এবং এই পরামর্শগুলো নিয়ে সে যাত্রাটা শুরু করতে হুম, পারে। হুম। ভাইয়া তাহলে আমরা আবার একটু ফাতেমা মাল্টি এগ্রোতে ফিরে আসি। নামটা কেন ফাতেমা মাল্টি এগ্রো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ফাতেমা হলো আমার ওয়াইফের নাম আরকি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসলে আমার নামটা ভিন্ন কিছু দেওয়ার ইচ্ছা ছিল। মানে কোনো হুম, ব্যক্তিকেন্দ্রিক না। হুম, হুম, কিন্তু ওর যে অবদান যেটা ছিল, হুম। আ এটা আসলে আমি কখনো অস্বীকার করতে পারি না। অবশ্যই, অবশ্যই। এজন্যই আমি মূলত আ আ ওর নামেই দিছি। এটা মূলত ওর অবদানের জন্য। অনেকে আছে যে জাস্ট হঠাৎ করে শুরু করছে, নাম দিছে কোনো হুম, 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 ব্যক্তিকে নিয়ে, বা হুম, আসলে হুম, বিষয়টা ওরকম না। হুম, ওর যে অবদান, এই হুম, অবদানটা যেন এটা সারা জীবন থাকে। একটা সময় আসবে হয়তোবা আমরা থাকবো না। হুম। আমার ছেলে বা মনে যারা আছে রাখবো ওরা থাকবে, অবশ্যই। হ্যাঁ, ওরা কিন্তু আমার মানে ওর নামটা যেন সবসময় থাকে। কারণ ওর অবদান এটা অ্যাকচুয়ালি আমার থেকে অনেক বেশি। আমার থেকে অনেক বেশি। বিশাল ব্যাপার। হ্যাঁ, এজন্য আমি মূলত ওর নামের সাথে ম্যাচ করেই আ এটা করা আরকি। না, মানে বিশাল ব্যাপার। হুম। যেমন আপনার পেছনে অবদান রাখছে তেমনি আপনিও সেটাকে ফিডব্যাক আকারে অবশ্যই, অবশ্যই। তাকে এটা তো সম্মান দেওয়ার মতো। এতে acknowledgement থাকতে হবে। তা না হুম, হলে তো কোনো কিছু অ্যাকচুয়ালি হয় না। হুম, acknowledgement থাকতে হয়। অবশ্যই। ইনশাআল্লাহ আপনাদের ২ জনের মাধ্যমে আরো বড় ফাতেমা মাল্টি এগুলো এটা আমরা চাইবো অবশ্যই। ভাইয়া এই যে কোরবানির ঈদ আসলে যে হুম, জিনিসটা হয় কি আ ছাগলে আমরা যখন বিশেষ করে যারা ক্রেতারা যায় আমরা কিন্তু আসলে হুম। ছাগল কোনটা ভালো কোনটা খারাপ চিনতে পারি না। ভালো ছাগল চেনার জন্য আমাকে কিছু উপায় বলতে পারবেন আপনি? আমাদের এই কুরবানি কেন্দ্রিক যে খাসিগুলো হয় মূলত, হুম, আমরা ছোটবেলায় যেটা দেখছি যে খুব সুন্দর খাসিগুলো কিনে নিয়ে আসছে। কিন্তু জবাই করার পরে দেখি ভিতরে শুধু তেল আর তেল। হুম, 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 হুম। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো আপনার হলো ঠকে যাওয়ার প্রবণতাটা বেশি। অনেক বেশি। হ্যাঁ, বিষয় ২ টা আমি একটু করি, সেটা ব্যাখ্যা করি। সেটা হলো আপনার ছাগল যখন আমরা কিনতে যাই, আমাদের সর্বপ্রথম যেটা একদম তেলতেলা থাকতে হবে। হুম, আসলে বিষয়টা তেমন না। আপনার ছাগল যদি আপনার একদম তেলতেলা থাকার খুব একটা প্রয়োজন নাই। মোটামুটি সাইজটা ভালো থাকলেই হলো। আর হুম, যে খুবই স্বাস্থ্য থাকতে হবে বিষয়টা তাও না। হুম, মাঝারি যেগুলো স্বাস্থ্য মানে একদম কমও না, বেশি আবার না। বেশিও না। এগুলো যা কিনবে পুরোটাই মাংস আসবে। হুম, হুম, মানে হুম। এখানে তেল কোনো কিছুই থাকবে না থাকবে আরকি। না অবশ্যই, এটা অবশ্যই। বিষয়। হুম, আবার অনেক সময় আছে যে খুব মানে একদম বেশি সাইজের লম্বা ছাগল কিনে। দেখা যায় যে খুব লম্বা কিন্তু মাংস হইছে একদম কম। হুম, হুম, এগুলো খেয়াল রাখতে হবে যে ওর গঠনটা কেমন? হুম, হ্যাঁ, গঠনটার দিকে যদি একটু নজর রাখে এবং তার স্বাস্থ্যগত যে আপনার কন্ডিশনটা যদি দেখে, অনেক ছাগল আছে দেখি যে খুব স্বাস্থ্য বেশি। হুম। এবং ওদের তেলের পরিমাণটা খুব বেশি হয় ভিতরে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করে তারপরে আপনার কিনতে হবে কিনতে আরকি। হবে। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হলো বয়সের একটা পার্থক্য থাকে। হুম, আপনার একটা ছাগল যতই স্বাস্থ্য হোক, ওর দাঁত যদি ২ টা বা ৪ টা হয়, হুম, তাহলে ওর ভিতরে অতটা তেল বা হুম। এগুলো হয় না। আপনার হলো তেল হতে গেলে এট লিস্ট ৬ বা ৮ দাঁত ৮ দাঁত পর্যন্ত। হয়। হ্যাঁ, হ্যাঁ, ওটা। আর যারা বুঝে দাঁতগুলো, তারা যদি একটু দাঁত দেখে কিনে মোটামুটি মাঝারি বয়সের খাসি যেগুলা, হুম। এগুলো অনেক বেটার। অনেক ভালো হয় আরকি। ভাইয়া কোন ধরনের ছাগলগুলোর টেস্ট গুলা ভালো? এটা কি কোনো আলাদা করে আইডেন্টিফাই করা হয়? কেউ কখনো করতে পারছে কিনা আমার জানা নাই। আচ্ছা। যেমন আমি বলি, হুম, গ্রামে একটা কথা আছে সেটা হলো যে দেশি গরু। হুম, বাট আমার এই যে বাসা থেকে রেগুলার গরুর মাংস খাওয়া হয়। হ্যাঁ। আজও পর্যন্ত আমি ধরতে পারি নাই কোনটা অস্ট্রেলিয়ান গরুর মাংস আর কোনটা দেশি গরুর মাংস। আচ্ছা, আচ্ছা। আমি বুঝি নাই। হুম, কিন্তু খাসির মাংসের যে টেস্ট একটা হুম, আপনার হলো
রাজকীয় টেস্ট যেটা, এটাকে কখনো আমি ডিফারেন্সিয়েট করতে পারি না যে এটা দেশি বা এটাই, কারণ আমার তো রেগুলার খাওয়া হয় মূলত, আমরা রেগুলারই খাই। আসলে খাসির মাংসের টেস্ট আমার কাছে বাংলাদেশের যেগুলো আছে এখন মধ্যে আমার কাছে একই রকম সেম মনে হয়, কিন্তু মানুষের মুখে মুখে একটা ভুল ধারণা যে ব্ল্যাক বেঙ্গল হলো এই ওই বা এটা হলো এই, আসলে বিষয়টা একদম একটা ভুল ধারণা আর কি। ভাইয়া এই যে আপনারা যারা মেনলি নিজেরা খামার করতেছেন, আবার অনেক সময় কি থাকে শহরের দিকে যাদের নিজস্ব ফার্ম থাকে, এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। আমরা বিশেষ করে কোরবানি ঈদ আসলে এই জিনিসগুলো দেখতে পাই যে এই ছাগলটা কালার সুন্দর, যার কারণে এটার দাম কয়েক গুণ বাড়ে, 10 লাখ 15 লাখ টাকা 11 লাখ টাকা বিক্রির রেকর্ড আছে। আমরা তো দেখলাম যে সাদেক এগ্রো ফার্মে কিভাবে আসলে ওখান থেকে তার জার্নিটা শুরু হয়ে একদম কোথায় আসলে শেষ হলো। তো এই ছাগলগুলোর দাম বাড়ার কারণ কি, অথবা আপনারা যে ছাগলগুলো করতেছেন সেগুলো ক্ষেত্রে দামের কেন পার্থক্য থাকে, একটু আমাকে একটা ধারণা দেন এটা নিয়ে। বিষয়টা হয়েছে হলো আপনার এই যে ওনারা যারা 6 লাখ 10 লাখ বা 11 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আমরা জানি, এটা আসলে একটা মানে কি বলবো, এটা একটা ছাগলের দাম কখনো এত হওয়া একটা উচিত না। এটা সবাই বুঝে। এখন ওনাদের যে অবশ্যই যারা বিক্রি করছে ওনাদের একটা পরিচিতি আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমার মতে আমরা যারা ছাগল পানি এই সাইজের একটা ছাগল সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকা আর কি, সর্বোচ্চ, মানে যেহেতু এক্সেপশনাল জিনিস, অনেক বড় বিগ সাইজ, 1.5 থেকে 2 লাখ টাকা, এর বেশি হওয়া মোটেও উচিত না। আর ওনারা যেগুলো ঢাকা শহরে যেগুলো 80,000 বা 90,000 70,000 বিক্রি হয়, আমাদের এখানে সেগুলো 25,000 30,000 পাওয়া যায়। এখন গ্যাপ যেটা সেটা হলো ঢাকা শহরে আপনার এগুলো কেনার জন্য মানে ওদের কাস্টমার বেসটা হলো একদম ফিক্সড। কেমন, ওদের সাথে কানেকশন, সবসময় প্রোডাক্ট ওদের কাছ থেকে নিচ্ছে, এমনও হয় লজ্জায় পড়েও তাদের কিনতে হয় বা প্রতিযোগিতা করে। আমি এক ভাইকে দেখছি সাদেক এগ্রো থেকে, উনি ছাগল নিয়ে বেশ কিছু ছাগল নিয়েছে ওই বছর, যে বছর 11 লাখ টাকার ছাগল বিক্রি হলো, উনি বলতেছে যে আমি প্রতি বছর এখান থেকে সবচেয়ে বড় বড় ছাগলগুলো কিনি। মানে ওনার একটা টেন্ডেন্সি, মানে বড় যেগুলো আছে দাম ফ্যাক্ট না ওনার কাছে, কারণ ওনার তো টাকার শেষ নাই, দাম ওনার কাছে কোনো ফ্যাক্ট না, উনি যে কোনটা ভালো লাগবে উনি নিয়ে নিবে আর কি। এখন এই সুযোগটাই মূলত ওনারা নেয়, কিন্তু ছাগল হিসেবে যদি আমি চিন্তা করি এগুলো আসলে এরকম এই দামে উচিত না, এটা মোটেও উচিত না। এই দামগুলো বাড়ার ফলে আপনার কি কাছে মনে হয় না যে আমরা যারা মধ্যবিত্তরা যারা ছাগল কিনে চিন্তা করি তাদের উপর প্রভাব পড়তেছে? অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং প্রভাবটা কিন্তু দামের দিকেও পড়তে থাকে, যে যেমন তারা যখন দামটা বাড়ায় ফেলে আপনাদের মনে হয় যে না আমরা আরেকটু দামটা বাড়াই দিই। অবশ্যই অবশ্যই অবশ্যই, তাহলে এটা তো আসলে একটা দিন শেষে ক্ষতি করা, অবশ্যই অবশ্যই ক্ষতি। আপনার হলো নিম্ন আয়ের মানুষও তো আছে, কুরবানির সময় তার কুরবানি দিচ্ছে। এখন এই যে এদের দেখে যারা এই যে এত লাখ টাকা বিক্রি করতেছে, তাহলে আমার প্রোডাক্ট কেন হবে না? বাংলাদেশে আপনার এখন এই যে গরু বিক্রয়ের সময় আসলে আমরা দেখি অনেকে কান্নাকাটি করে যে আপনার ইচ্ছা ছিল গরু 18 লাখ টাকা বিক্রি হবে, এখন সে 8 লাখ টাকাও বিক্রি করে না, অনেকের দিকে কান্নাকাটি করে। তার অন্যতম কারণ হলো এই যে এরা, এই যে এদের কারণেই মূলত বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত। একটা প্রোডাক্টের আপনার অ্যাকচুয়াল দাম যেটা সেটাই হওয়া উচিত, সেটাই হওয়া উচিত। তাহলে আপনার ক্রেতাও আপনার কিনে লাভবান, প্লাস যে পালছে সেও লাভবান, দুজনেই লাভবান আর কি। এটা খুবই ভালো বলছেন ভাইয়া। এই যে এই প্রশ্নটা আগেও একবার করছিলাম আপনাকে, যে চাকরি না করে এখন একটি বিজনেস করতেছেন এবং সামনে ইনশাআল্লাহ এটার সাথে যুক্ত থাকবেন, আপনার কি পরামর্শ দিবেন যে এই বিজনেসে আরো সবার আসা উচিত বলে আপনার কাছে মনে হয়? কেন এটা বলতেছি, কারণ হলো যে এগ্রি বিজনেসটা সামনে আমার কাছে মনে হয় ভবিষ্যতে অনেক বড় রূপে আকার ধারণ করবে। অন্যান্য সব মানে মানুষ তো আসলে সবাই তো খাদ্যের উপর নির্ভরশীল, বেঁচে থাকতে হলে খাদ্য উপর নির্ভরশীল হতে হবে। এগ্রি বিজনেসটা বড় হবে এবং মানুষ আসা উচিত আমার কাছে মনে হয়। আপনার কাছে এই জিনিসগুলো কি মনে হয় এগ্রি বিজনেস নিয়ে? এখন তো 2026 সাল, ইনশাল্লাহ আমার যতটুকু অ্যাজাম্পশন সেটা হলো 2030 থেকে 2035 সালের মধ্যে এই এগ্রো বিজনেসটা এটা আপনার বুস্ট আপ হবে, 100% বুস্ট আপ হবে বাংলাদেশে ইনশাল্লাহ। কারণ এই এগ্রো বিজনেসটা আপনার আগে ছিল হলো আপনার মানে অশিক্ষিত বলবো না, আপনার যারা জানে না তাদের হাতে ছিল। এটা কিন্তু এখনো তাদের হাতে নেই, এটা কিন্তু বাউন্ডারি ক্রস করে ফেলেছে, এটা এখন শিক্ষিতদের হাতে। আমার মতো হাজারো যুবক আছে এখন যারা কৃষির সাথে যুক্ত, অনেক আছে আপনার যে এগুলোতেই দেখবেন ওরা কোথাও না কোথাও থেকে যে ভালো পড়াশোনা করা জানাশোনা লোক। তার মানে কি জানাশোনা লোকের হাতে থাকা মানে সেটা নিরাপদ, সেটা নিরাপদ। তবে ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের পোশাক শিল্পের থেকেও এই কৃষি সেক্টরটা ইনশাল্লাহ বুস্ট আপ হবে কম্পারেটিভলি, তুলনামূলক ইনশাল্লাহ, এটা আমার একটা বিশ্বাস। এবং আরো যেটা যোগ করি সেটা হলো এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা করবে সেটা হলো আপনার ছাগলের ফার্ম। ছাগলের ফার্ম সবচেয়ে বেশি রাইজ করবে ইনশাল্লাহ। গরু ফার্ম সাস্টেনেবল না, কখনোই না, আর এটা সবার জন্য না।
এটা একমাত্র যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতে পারবে তাদের জন্য, কারণ একটা গরু এখন কিনতে গেলে মোটামুটি সাইজ ভালো হলে লাগে 2 থেকে 2.5 লাখ টাকা, এটা সবার জন্য না। অবশ্যই। কিন্তু এখন বিষয়টা দেখেন, আপনার একটা ছেলে সে ইউনিভার্সিটি থেকে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তার কাছে কয় টাকা থাকতে পারে? তার কাছে কত টাকা থাকতো? 2 লাখ 4 লাখ টাকা। সে একটা গরু পেলে সে কি করবে? কিছুই করতে পারবে না। এখানে আপনার হলো আপনার পোল্ট্রি যে সেক্টরটা আর আপনার গোট যে সেক্টরটা, দুটা ইনশাল্লাহ বাংলাদেশে অনেক অনেক ভালো হবে এই যে আগামী 7 থেকে 8 বছরের মধ্যে ইনশাল্লাহ। এবং আমরা যেটা দেখতেছি এখন গোট ফার্মিং দিকে মানুষ যেভাবে ঝুঁকছে, এটা আনবিলিভেবল। এবং আমাদের কাছে যারা আসে সব শিক্ষিত লোক। মজার বিষয় হলো আমাদের সাথে কথা বলে খুব ভালো লাগে যে ওনারা শিক্ষিত লোক, মানে এই সম্বন্ধে তাদের ধারণা নাই ঠিক আছে, কিন্তু যে লোকগুলো আসতে কথাবার্তা হয়, কথা ফাঁকে জিজ্ঞেস করি কি অবস্থা, কোথায় আছেন বা কি করতেছেন, ভবিষ্যৎ প্ল্যানটা কি, সব শিক্ষিত লোক। তো এটা একটা গুড সাইন, এটাকে আপনার একটা গুড সাইন। যত বেশি শিক্ষিত লোক এই কৃষি সেক্টরে ইনভলভ হবে, ধরে নেবেন যে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য একটা গুড সাইন। এটা অবশ্যই একটা গুড সাইন। হ্যাঁ, বিজনেসে যারা বিজনেসের সাথে যুক্ত থাকে তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি, আমি নিজেও একটা দুইটা বিজনেসের সাথে যুক্ত, আমি নিজেও এটা দেখি যে ইমানটা দৃঢ় হয় আমাদের। ইমানটা কেন দৃঢ় হয়? আমরা নিজের চোখের সামনে দেখি যে আমাদের অনেকটা লসের দিকে যাচ্ছি বা আমরা ডাউনফলের দিকে যাচ্ছি, আবার সেখান থেকে আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে উঠাই নিয়ে আসে। চোখের সামনে যখন আমরা এই জিনিসগুলো দেখি, আপনি চাকরি করলে কিন্তু এই জিনিসটার মধ্যে কখনো যেতেন না, আপনি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মধ্যে সবসময় থাকতেন, আপনার মাথায় কখনো টেনশনও আসতো না। আপনার কাছে কি মনে হয় বিজনেস করার কারণে আপনার ঈমান কতটুকু দৃঢ় হইছে? আমি সবসময় আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তুমি যেখানেই রাখো, মানে আপনার এই গোট সেক্টরে ঢোকার আগে আমি যেন হালাল খেতে পারি। অবশ্যই, কারণ হালাল খাওয়ার প্রভাবটা দীর্ঘ, মানে এটার যে একটা প্রভাব, গুড প্রভাব, এটা একদম সুদূর প্রসারী। এটা আপনার দেখা গেল আপনার আমার ছেলে বা তার মানে এ পর্যন্ত এটা বিয়ার করবে। হ্যাঁ, এটা হালাল খাওয়ার একটা বিশাল একটা বেনিফিট আছে। তো সেই মানে দিক থেকে যদি আমি বলি আই এম সো হ্যাপি। হ্যাঁ, এখন আমি আমার এক চাচাতো ভাই আছে, নাম হলো জহির। আমি মনে করি ওদিনও মানে আমার সাথে খুব ক্লোজ আর কি। আমার যদি এই দুনিয়াতে ভালো একজন বন্ধু থাকে, ধরুন যদি একজন কেসে, সেটা হলো আমার জহির ভাই আর কি। আমার খুব ভালো ফ্রেন্ড আমার। তো আমিও বললাম যে আমার লাইফ তো সহজ হয়ে গেছে, আমি এখন এই কোচিং বা প্রাইভেট এগুলো আমি বাদ দিয়ে দিব। বলো যে কিভাবে সহজ হলো? আমি বললাম যে দেখো, আমি ওই যে বললাম যে এর আগে বললাম যে আমি হলো ওই ছাগলের হাটে গিয়েছিলাম কিছুদিন আগে। আমি বললাম যে আমাদের এখানে যে ছাগল আছে এগুলো অবলীলায় 30 থেকে 35,000 টাকা বিক্রি করা যায়, মানে একদম আপনার 1 বছর যেগুলো হয়েছে 30 থেকে 35 বা 40 এরকম হয়। আমাকে একটা ছাগল যদি আমি বিক্রি করি প্রতি মাসে, আমার কিন্তু মাসটা কি চলে যাবে। তার মানে 1 বছরে 12টা ছাগল বিক্রি করলে আমার কিন্তু কি, আমার বছরটা কিন্তু আমার চলে যাচ্ছে, সবকিছু মিলে আমার বছরটা আমার চলে যাচ্ছে। তো সে হাসতেছে শুনে। বিষয়টা কিন্তু আসলে তাই। আমার এই যে লাইফ স্টাইলটা এখন সহজ হয়ে গেছে, মানে এই করতে হবে, ওই আনতে হবে, এখান থেকে এত কিছু তোমার চিন্তা নাই এখন। আমার হলো যে আমার যদি প্রয়োজন হয় আমি একটা ছাগল বিক্রি করলে মোটামুটি আমার মান্থলি একটা এনভেস্টমেন্ট আমার হয়ে যাচ্ছে আর কি, চলে যাচ্ছে। একটা ফ্যামিলিতে আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা আছে, তো 30,000 টাকা দ্যাটস এনাফ। কারণ আমাদের মতো গরিবই বলা চলে আর কি, গ্রামে থাকা মানুষ যারা আমরা, আমাদের গ্রামে যারা, শহরে তো ভিন্ন, এখানে বাসা বাড়ার অবস্থা, আমাদের তো ওইরকম না। আমাদের জাস্ট ওই যে কিনে খাওয়া যা ওই অতটুকুই আর কি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনার হলো যারা গরু ছাগল লালন পালন করে বা জমি জমা করে, এদের লাইফ স্টাইলটা ইজি, অনেক সহজ। এটা অ্যাকচুয়ালি আল্লাহর রহমত আমার কাছে মনে হয়, একটা বরকত। এবং আরেকটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার মনে পড়ে, বলছে যে শেষ জামানার লোক সবচেয়ে বেশি লাভবান হবে হলো আপনার এই ছাগল পালন করে। ছাগল পালন করে স্পেসিফিক্যালি বলছে ছাগল পালন করে। এবং তার এই একটা দোয়া, তার কথাটাই তো আমাদের জন্য একটা আশীর্বাদ বা দোয়া আমরা মনে করি। তো এটার আসলে এটা সত্যি আমার কাছে এখন মনে হয়, এটা সত্যি। আপনার কথা শুনে তাই মনে হচ্ছে যে সামনে তো ছাগলটাই ইনশাআল্লাহ করবে, রাজ করবে। আমি তো বললাম আপনাকে যে পরিমাণ এই স্ট্যাটিস্টিক্স কিন্তু সরকারের কাছেও নাই, ওনাদের কাছে নাই। আপনার কিন্তু যারা ছাগলের সাথে যুক্ত আছে, আপনাদের যারা ভালো ওই ধরনের মোটামুটি দীর্ঘদিন ধরে ফার্মের সাথে সংশ্লিষ্টতা যাদের আছে, হিউজ পরিমাণে লোক আসে। আপনার হলো আমাদের চাষি মানিক ভাই আছে, হ্যাঁ, ওনাদের কাছেও আছে, অনেক লোক আসে, আমরা যাই মাঝে মাঝে ওখানে কথাবার্তা হয়। তো এই যে এই জিনিসটাই আমাদের আশাবাদী করে যে একটা সময় তো ছিল বাংলাদেশে বলতো যে ছাগল পালে পাগলে, এই প্রবাদটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। প্রবাদটা চেঞ্জ হয়ে গেছে, এখন ছাগল এখন শিক্ষিতরা ছাগল পালে। আপনি দেখবেন আগামী, বললাম তো ইনশাল্লাহ 26 সাল, আপনার আগামী 35 সালের মধ্যে দেখবেন বাংলাদেশে আপনার এই যে আপনার গোট এবং হলো আপনার কাউ,
এই দুইটা সেক্টরই হলো আপনার এখন শিক্ষিতদের হাতে। এটা অবশ্যই। ভাই আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। আ আপনার পুরা জার্নিটা আমরা শুনলাম, অনেক কিছু শিখতে পারলাম। আপনি আমাদের অডিয়েন্সের জন্য কি পরামর্শ দিবেন এই শেষ সময়ে এসে ফার্ম থেকে শুরু করে ওভারঅল লাইফ নিয়ে সবকিছু নিয়ে? আসলে আমি যেটা মনে করি যে কারো যদি ওই ধরনের এগ্রো বিজনেস করার যদি ইচ্ছা থাকে, স্পেসিফিক্যালি আমি এগ্রো বিজনেসের কথাটাই আমি বললাম। অ্যাটলিস্ট তাকে পড়াশোনা তো থাকতেই হবে। হ্যাঁ, পড়াশোনা না করে যে আমি এইচএসসি পাস করছি তাহলে কাজে লেগে পড়ি না, তাহলে সে সাস্টেইন করতে পারবে না। তার মেন্টালিটি তো ব্রডই থাকবে না, সে একদম সে ন্যারো মেন্টালিটি থাকবে, সে আপনার প্রেশার নিতে পারবে না, সে চাপ নিতে পারবে না। তো সেজন্য আমি বলি যে ইয়াংরা যদি পড়াশোনা সুন্দরভাবে পড়াশোনা কমপ্লিট করুক, এবং সে কি করবে ভবিষ্যতে এখনই তাকে সেট আপ করতে হবে, এবং ওই অনুযায়ী তাকে প্ল্যান করতে হবে। ছোট 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 ইউনিট আকারে প্ল্যান করে তারপর তাকে কাজে নামতে হবে ইনশাল্লাহ। কারণ যখন একটা কাজের পিছনে দীর্ঘদিনের পরিকল্পনা থাকে, আপনার সেক্ষেত্রে কি হয়, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার পিঠটা যদি দেয়ালে ঠেকে যায়, দেয়ালটাকে সে ভেঙে ফেলবে, কিন্তু তার স্বপ্নটাকে সে কি করবে না, ভাঙবে না। এটা আমার একটা বিশ্বাস আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমার কাছে মনে হয় ওনারা এখন থেকে পরিকল্পনা করুক, যাদের ইচ্ছা আছে। দীর্ঘদিনের পরিকল্পনা আর একটা ইকোনমিক্যাল একটা সাপোর্ট তার লাগবেই, এবং এটার প্রস্তুতিটা থাকতে হবে। আমরা কিন্তু ফার্ম করছি দীর্ঘ বছর, আমাদের কিন্তু সাপোর্টটা হয়তো আমাদের কাছে ছিল জন্য আমরা মিট আপ করতে পারছি, কিন্তু যার এরকম আপনার ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং না, ইকোনমিক্যালি স্ট্রং না, অতটা টিকে থাকতে পারবে না। এজন্য এটাও তাকে মাথায় রাখতে হবে যে আমি আপনার হলো দেখা গেল সে 4 লাখ টাকা ইনভেস্ট করছে, তার ব্যাকআপ থাকতে হবে আরো 15 লাখ টাকা। হ্যাঁ, এই ব্যাকআপ নিয়ে তারপর তাই কাজ করতে হবে। তরুণদের আমি এটাই বলবো যে তোমাদের ব্যাকআপটা যেন থাকে, এবং তোমাদের জানাশোনা যেন অনেক বেশি থাকে, অনেক বেশি, যে কি কি রোগ হতে পারে, কি হতে পারে, কি কারণে হতে পারে। এই জিনিসগুলো জেনে শুধু গোট ফার্ম না, যে কোনো কাজে নামলে মনে হয় ইনশাল্লাহ ভালো করবে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনাকে পেয়ে আমরাই অনেক বেশি আনন্দিত। আমার ধারণা ছাগল নিয়ে যত কিছু মানুষের জানা দরকার, এই পডকাস্ট থেকে মানুষ অনেক ভালো একটা আইডিয়া পাবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর আমাদের সাথে থাকার জন্য। আর হলো যে আমরাও চাই যে আসলে আপনার হাত ধরে ফাতেমা মাল্টি এগ্রো অনেক বড় হোক, এবং আপুর হাত ধরে ইনশাআল্লাহ আরো ভালো কিছু হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, অবশ্যই। আমরা যেন এই দেশের যে আমিষের চাহিদাটা এটা যেন পূরণ করতে পারি, এবং আমাদের হাত ধরে যেন এই ফাতেমা মাল্টি এগ্রো আগামী বাংলাদেশে যেন লিডিং সিচুয়েশনে থাকতে পারে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।